নিস্তব্ধ ভুরু কুঁচকে মাহিনের চিঠিখানার দিকে তাকিয়ে আছে। প্রিয় নিস্তব্ধতা। প্রথম সম্বোধনটুকু পড়েই নিস্তব্ধর মেজাজটা বিগড়ে গেল। আশ্চর্য, তার জেন্ডার নিয়ে প্রশ্ন তুলছে অসভ্য ছেলে। নামের সঙ্গে তা কেন যুক্ত করতে হবে? তাটুকু নিস্তব্ধ পাশে থাকা কলম দিয়ে কুটকুট করে কেটে দিল। হ্যাঁ, এবারে ঠিক আছে। এরপর পড়তে শুরু করলো। প্রিয় নিস্তব্ধতা, রাগ করিস না ভাই। এরপর যা বলবো তাতেও রাগ করিস না। তোর রাগটা বাড়াতেই নামের বিকৃতিটা আমি করেছি। প্রথমবার রাগ প্রকাশ্যে হয় ধ্বংসলীলা, কিন্তু মানুষের রাগ একবার হলে পর মুহূর্তেই আবার হলে তা প্রকাশের জন্য মনোযোগ ধরে রাখা দেয়। রাগের পরিমাণও কিছুটা কমে যায়। তাই তোকে প্রথমেই রাগান্বিত করলাম। সরি ভাই। শোন, এই মুহূর্তে তো আমি তোর সামনে নেই, তাই এবারে আসল কথাটা বলেই দেই। একজনকে ভীষণ ভালোবাসি, একটা সময় গিয়ে সেও আমায় ভালোবাসলো। কিন্তু যখন আমার মুখে প্রকাশ করার সময় এলো, মেয়েটা তখন পিছিয়ে গেল। সমাজ, নিজের পরিবার, আমার পরিবারের কথা ভেবে যে আমরা কি ভাববো, কি বলবো। কিন্তু আমি চাই সবকিছু উপেক্ষা করে মেয়েটাকে আপন করে নিতে, ভালোবাসার মানুষটিকে হাজারো দুঃখের মাঝে এক টুকরো সুখ দিতে। মেয়েটির নাম বাসন্তী, আমার প্রিয় বন্ধু নিস্তব্ধর বোন সে। আমি তোর উত্তর চাই নিস্তব্ধ, প্লিজ। নেগেটিভ উত্তর দিস না, আমি তাহলে বাঁচতে পারবো না। পজিটিভ উত্তর লিখিস, কেমন? ইতি, আমি হতভাগা মাহিন। চিঠিখানার দিকে নিস্তব্ধ হতবাক হয়ে চাইল। নিস্তব্ধ সঙ্গে সঙ্গে মাহিনকে কল দিল। চেম্বারে আয়। চেম্বারে কেমন করে যাব? আমি তো চলে এসেছি দোস্ত। পশ্চাৎ বরাবর একটা লাথি মারবো, সব মিথ্যা কথা বেরিয়ে যাবে। আমি জানি তুই হসপিটালে আছিস, দ্রুত আয়। এভাবে আমায় মিথ্যা ব্লেম দিতে পারিস না তুই দোস্ত। দিস ইজ নট ফেয়ার। আসবি কি না তুই? আসছি তো, এমন করছিস কেন? আশ্চর্য, মনে হচ্ছে আমি চুরি করেছি। হ্যাঁ করেছিস, আয়। মাহিন আসলেই হসপিটালে ছিল। মনের মাঝে তার আকুপাকু করছিল, তাই তো রয়ে গিয়েছিল। মাহিন কাচুমাচু মুখ করে পুনরায় চেম্বারে এলো। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, কতদিন চলছে এসব? একদিনও না? তবে? মানে ওই আর কি, এমনি কথাবার্তা বলতাম মাঝে মাঝে, কিন্তু এখন তো তোর বোন ফোনটাও বন্ধ করে রেখেছে। আমি তোকে সাফ সাফ বলে দিচ্ছি, তোর যা করার আমাদের বাড়িতে গিয়ে কর। বোন রাজি হলে, বাবা মা রাজি হলে, আমিও রাজি, বুঝেছিস? সো আমার কাছে এত পেঁচাল পেরে লাভ নেই। জীবনটা সম্পূর্ণ আপার, কিন্তু তার ভালো খারাপ দেখারও আমার দায়িত্ব আছে। আমি তাই করব। তার মানে আমি তোদের বাড়িতে মাকে নিয়ে যেতে পারি, তাই তো? নিস্তব্ধ নির্লিপ্ত কণ্ঠে বলো, তুই যা ভাবিস। মাহিন নিস্তব্ধকে জড়িয়ে ধরে বলো, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। মাহিন নিস্তব্ধকে কিস করতে যেতে নিতেই নিস্তব্ধ ঠাস করে তার গালে চড় বসিয়ে দিল। মেয়ে মানুষের মতো কথায় কথায় গায়ে পড়িস কেন রে, ইডিয়েট। মাহিন মুখে হাত দিয়ে চোখ পিটপিট করে বলল, মেয়ে মানুষের মতো না, বউ যখন জড়িয়ে ধরে তখনও তো ঠিকই সুযোগের সদ্ব্যবহার করো শালা। নিস্তব্ধ রাগে চোখে তাকাতেই মাহিন সুরসুর করে বেরিয়ে গেল। আশা আজ রান্না করেছে, নিজের হাতে সব কিছু সে রান্না করেছে। রান্না পদ সংখ্যা সর্বাধিক। সুজন খেতে খেতে আর চোখে আশার দিকে চেয়ে বলে, মা, খাবার আজ তুমি রান্না করেছো? একটুও স্বাদ নেই খাবারে, না নুন না ঝাল। এর থেকে তো ভাতের মার খাওয়াই ভালো। আসার সঙ্গে সঙ্গে কোথাও যেন গেল। সুজন আর চোখে চেয়ে সবই পরখ করেছে। রাহেলা বেগম ছেলের কথা শুনে চোখ গরম করে বলল, মিথ্যা কথা বলিস না সুজন, এই খাবারই আমরা সবাই খেয়েছি, বুঝেছিস? ভীষণ মজা হয়েছে। আর আমি রান্না করিনি, সব তোর বউ করেছে। মা, তোমাদের হুট করে জিহবার স্বাদ পরিবর্তন হয়েছে, বুঝলে? আর তোমার বৌমা রান্না করেছে দেখেই এত বিশ্রী স্বাদের হয়েছে। বিশ্রী হয়েছে তো গপাগপ গিলছিস কেন? রেখে দে। কি যে বলো না মা, খাবার নষ্ট করতে নেই, জানো না? আশা একটা বাটিতে করে কি যেন নিয়ে এসে সুজনের সামনে রাখলো। তার সামনে থেকে ভাতের প্লেটটা সরিয়ে রাখলো। সুজন হতবাক হয়ে চাইল, এই নিন আপনার ভাতের মার। ভাতের বদলে বরং আপনি এগুলোই খান, কেমন? সুজন কথা বলার ভাষা হারালো। আশাকে চেতাতে গিয়ে দেখছে সে একেবারে বেদভ্যাস ফেঁসে গেল। এবার কি হবে? এমন সুস্বাদু খাবারগুলো কও, তবে আর তার কপালে জুটবে না।
রাহেলা বেগম মুচকি মুচকি হাসতে লাগলো। যাক, ছেলে তার জব্বর জব্দ হয়েছে। সুজন চুপি চুপি গভীর রাতে উঠে বসলো। তার পাশেই আশা ঘুমিয়ে আছে। সে দেখছে বউ তার সব খাবার ফ্রিজে ঢুকিয়ে রেখেছে। সুজন পা টিপে টিপে রান্নাঘরে এলো। ফ্রিজ থেকে সেই পায়েসটা বের করে 1 চামচ মুখে নিল। অমনি সামনে তাকিয়ে আশাকে দেখে চোখ বড় বড় করে ফেললো। গেলার আর শক্তি পেল না। আশা কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। বউ তার উল্টো উঠল কখন? তার তো দেখেই তো এলো সে ঘুমিয়েছিল। খাবার নাকি ভালো হয়নি? তো আপনি ফ্রিজের কাছে কি করছিলেন শুনি? আশা সুজনের হাত থেকে পায়েসের বাটিটা কেড়ে নিল। সুজন করুণ চোখে তাকিয়ে শুধালো, একটু খাই, দাও না। আশা ভাব নিয়েই বলল, আগে সত্যিটা স্বীকার করুন দেখি, তারপর ভেবে দেখব। সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। খাবারগুলো ভীষণ সুস্বাদু হয়েছে। এবারে দাও। আশা মুচকি হেসে বাটিটা এগিয়ে দিয়ে বলল, ডাইনিংয়ে গিয়ে বসুন, আমি সব খাবার গরম করে আনছি। ভাতের মার যে আপনি খাননি তা আমি খুব দেখেছি। পেটে যে ইঁদুর দৌড়াচ্ছে তা বোঝাই যাচ্ছে। যান বসুন। সুজন অদ্ভুত চোখে আশার পানে তাকিয়ে রইল। মেয়েটা খুব সূক্ষ্মভাবে তার প্রতিটা জিনিসের খেয়াল রাখে। সুজনের হৃদয় শীতল হয় মেয়েটাকে রাগাতে দেখলেও তার ভালো লাগে, হাসতে দেখলেও তার ভালো লাগে। তবে এটাই কি ভালোবাসা? নিস্তব্ধর কথা মতন কালই ওদের বাড়িতে এলো মাহিনের মা আর বোনের সাথে। বাসন্তী সবাইকে দেখে খানিকটা উত্তেজিত হলো। চিন্তায় ভার হলো মন। কি করতে এলো তারা হঠাৎ? রাহেলা বেগম বিয়ের কথা তুলতেই ওসমান ভিলায় ড্রয়িং রুমে চলছে পিন পতন নীরবতা। সকলেই চেয়ে আছে বাসন্তীর পানে। বাসন্তী মাথা নিচু করে অসহায় মুখ করে বসে আছে। ফুপু মাহিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শুধালো, এই যে ছেলে, তুমি কি বাসন্তীকে সত্যি ভালোবাসো? জি ফুপি। ফুপু আবারও জিজ্ঞাসা করল, বাসন্তী তোমায় ভালোবাসে? মাহিন এক পলক বাসন্তীর দিকে চাইল, প্রত্যুত্তর করল, জি। বাসন্তী চমকে উঠে মাথা তুলে চাইল মাহিনের পানে। কিন্তু বাসন্তী তো আমাদের একবারও বলেনি সে তোমাকে ভালোবাসে। কেন বলেনি সেটা বরং আপনারা ওর কাছেই জিজ্ঞাসা করুন। ফুপু জহুরির চোখে মাহিনকে দেখে নিয়ে বলো, তোমার থেকে আমাদের মেয়ের বয়স বেশি। তার উপর কিছুদিন আগেই তার ডিভোর্স হয়েছে। এত কিছুর পরেও কি তুমি বাসন্তীকে ভালোবেসে সারাটা জীবন সুখে রাখতে পারবে? ইনশাআল্লাহ। মাহিনের ভালোবাসা আজও এক ফোঁটা কমেনি তার বাসন্তী সুন্দরীর জন্য। ভবিষ্যতেও কমবে না আশা করি, যদি তোমার পরিবারের সদস্য হয়। রাহেলা বেগম বাঁধ সেধে বলল, এমনটা মোটেও ভাববেন না আপা। আমার মাহিনের পছন্দই আমার পছন্দ। তাছাড়া আপনাদের মেয়ে এমনিতেই লক্ষ্মী। শুধু বয়সের জন্য যে আমি আপত্তি করব এমনটা ভাববেন না আপা। ওপরওয়ালা আমাদের জীবনকে কখন কোন দিকে মোড় নেয় আমাদের সব কিছু মানিয়ে গুছিয়ে সাজিয়ে নেওয়াই উচিত। আমার পক্ষ থেকে কোনো আপত্তি পাবেন না আপনার আপা। ছেলেটার বাপ তো গত হয়েছে আরো কয়েক বছর আগে। সে বেঁচে থাকলে আমার মনে হয় না সেও কোনো আপত্তি করত। রাহেলা বেগমের কথায় সবাই খুশি হলো। রাহেলা বেগম বাসন্তীর পাশে গিয়ে বসে তার মাথায় হাত বুলিয়ে আদুরের স্বরে শুধালো, সেদিন তোমার কথাগুলো মানে আমি আজ বুঝলাম মা। তোমার মনে যে আড়ষ্টতা কাজ করছে তা আমি বুঝেছি। শোনো মা, জীবনের পথে চলতে গেলে কখনো সমাজ কি বলবে ভাববে সেসব নিয়ে চিন্তা করবে না। নিজের পছন্দ অনুযায়ী কাজ করবে। নিলয় সাহেব বলেন, বাসন্তী, তুই যা বলবি আমরা তাই করব। তোর মতের বিরুদ্ধে গিয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেব না। তাই যা বলবে ভেবেচিন্তে বলবে। তোমার উপর কোনো জোর নেই। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, দেখ আপা, জীবনে যাই করিস না কেন কখনো অন্যকে কি ভাবলো না ভাবলো সেটা ভেবে জীবনের সুন্দর অনুভূতিগুলোর মুহূর্তগুলো নষ্ট করিস না। মন যা চায় সেটাই কর। তবে মনকে অবশ্যই বেস্ট জিনিসটাই চুজ করতে বলিস। একে একে সবাই বাসন্তীকে বোঝালো, একবারে ঝড়ে জীবন কখনো থেমে থাকবে না। সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের চালিয়ে নিয়ে যেতে হবে বহু দূর থেকে বহু ক্রোশ দূরে। বাসন্তীর চক্ষু পানিতে টইটম্বুর হলো। আজ আরো একবার তার পরিবার প্রমাণ করে দিল সে ফেলনা নয়,
ডিভোর্সি মেয়েরা ফেলনা হয় না, তাদের স্বাধীন চেতা ভাবে বাঁচার অধিকার রয়েছে। ভালোবাসায় কোনো বয়সের বাছবিচার মানে না। নিজের জীবন নিজে সুন্দর করে সাজাতে গোছাতে পারলে সবই সুন্দর। সে আত্মবিশ্বাসী স্বরেই বলল, আমি মাহিনকে ভালোবাসি বাবা, আমি ওকে বিয়ে করতে চাই, ওর সঙ্গে সারাটা জীবন কাটাতে চাই, আমি বিয়েতে রাজি ফুপি। আলহামদুলিল্লাহ। সকলে আনন্দে আলহামদুলিল্লাহ পড়ল। বাসন্তীর মুখশ্রী হতে প্রথমবার ভালোবাসার স্বীকারোক্তি শুনে মাহিনের হৃদয় পুলকিত হলো। মুগ্ধ নয়নে সে তাকিয়ে রইল বাসন্তীর পানে। নিস্তব্ধ তার চাহনি লক্ষ্য করল। সে গম্ভীর কণ্ঠে বলে উঠল, তোমরা সবাই তবে বিয়ের ডেট ফিক্সড করো, ওরা দুজন একটু আলাদা কথা বলুক। আপা, মাহিনকে তোর রুমে নিয়ে যা। বাসন্তী রুমে আসতেই মাহিন এক সেকেন্ডও দেরি করল না, শক্ত করে জড়িয়ে ধরল নিজের প্রিয়তমাকে। বাসন্তী লজ্জায় আড়ষ্ট হয়ে বলে উঠল, কি করছো মাহিন, কেউ চলে আসবে। মাহিন তার কথায় পাত্তাই দিল না, উল্টো ঠাস করে বাসন্তীর গালে নিজের ওষ্ঠের সহিত ভালোবাসার পরও সেঁকে দিল। বাসন্তী হতভম্ব হয়ে চাইল, চোখ গরম করে চেয়ে শুধালো, কি করছো তুমি, ভুলে যেও না আমি তোমার বড়, একটু সম্মান তো করো। কোনো সম্মান কড়াকড়ি নেই বাসন্তী সুন্দরী, এবারে শুধু ভালোবাসাবাসী হবে। এতদিন আমায় ইগনোর করেছো, বিয়ের পর আমি তার প্রতিশোধ নেব, বুঝেছেন। বাসন্তী আর এক মুহূর্ত না দাঁড়িয়ে নিচে নেমে এলো। কথাবার্তা বলবে না ছাই, ছেলেটার শুধু দুষ্টুমি। মাহিরও নিচে নেমে এলো। ঠিক হলো, পরবর্তী শুক্রবারেই কপোত কপতির ঘরোয়া আয়োজনে দুই হাত একত্রিত করে দেবে। অপরূপ সকাল, মেঘ রোদ্দুরের প্রেমশক্তি খেলা চলছে আপন মনে। পূর্ব গগনে কখনো মেঘ, কখনো রৌদ্র, কখনো উভয় খেলছে কানামাছি। তাসফি রেডি হচ্ছে আজ প্রথম দিন নতুন কলেজে যাবার উদ্দেশ্যে। আরে বাবা, এখন কি আর তার একা একা কলেজে যেতে কে ভালো লাগবে। তার উপর 2 দিন পর বাসন্তী আপার বিয়ে। এখন এই মুহূর্তে কলেজে গিয়ে কি মন টিকবে তার, আশ্চর্য। কিন্তু বেহায়া লোকটাকে বোঝাবে কে। তার ডাক্তার মহাশয় তাকে নতুন কলেজে ভর্তি করেছে ঠিকই, কিন্তু তাসফি যে শর্ত দিয়েছিল তার যেন সেখানে বোরিং না লাগে, তার ব্যবস্থা করে দিতে। এখন দেখা যাক লোকটা কী ব্যবস্থা করেছে তার জন্য। তাকে কলেজে নামিয়ে দিয়ে নিস্তব্ধ গিয়ে নিজের চেম্বারে বসবে। হ্যাঁ, তার নিজের। মহাশয় ঠিক করেছেন আর কোনো মেডিকেল কলেজে তিনি শিক্ষকতা করবেন না। আর কোনো মেয়ে তার দিকে চেয়ে নজর না লাগুক, আর তাদের জীবনের কোনো ঘটনার পুনরাবৃত্তি না ঘটুক। নিজের রেস্টুরেন্টের ব্যবসায় বড় করবেন তিনি, সঙ্গে ডাক্তারি তো আছেই। নিজের চেম্বারে তিনি ইচ্ছে স্বাধীন মতো বসবেন। মাঝে মাঝে কোনো সরকারি হসপিটাল থেকে ডাক এলে সেখানে গিয়ে ঢুঁ মেরে আসবেন। জীবনে এত টাকা পয়সার দরকার কি, তার যা পাচ্ছে তাতেই তো কুলিয়ে রয়ে যাচ্ছে। তাসফি গাড়িতে বসে নিস্তব্ধকে এই নিয়ে বোধহয় শতবার একই কথা জিজ্ঞাসা করে যাচ্ছে, অথচ লোকটা কোনো উত্তরই দিচ্ছে না। কি হলো বলুন তো একটু, কি ব্যবস্থা করেছেন সেখানে আমার জন্য। এবারে উত্তর না দেওয়ায় একেবারে তাসফির মেজাজটা সত্যি সত্যি খিঁচিয়ে গেল। আসলে এই লোকটা কোনো দিনও শুধরাবার নয়। তাসফি চিৎকার করে দাঁতে দাঁত চেপে বলল, গাড়ি থামান, এক্ষুনি গাড়ি থামান, এই মুহূর্তে গাড়ি থামাবেন আপনি। অসহ্য বর্বর লোক। নিস্তব্ধ থমথমে কণ্ঠে বলল, আশ্চর্য, চিৎকার কেন করছো? তো বসে বসে কি আঙুল চুষবো? একটা কথা আপনাকে কতক্ষণ ধরে জিজ্ঞাসা করে যাচ্ছি, একটারও উত্তর দিচ্ছেন না। আরে বাবা, কলেজে গেলে তো দেখতে পাবে, এখন বলার কি প্রয়োজন। আর কোনো প্রয়োজন আছে বলে তো আমি মনে করছি না। তাসফি মুখ ফুলিয়ে বাহিরের দিকে মুখ করে বসে রইল। আর একটা কথা বলতে চায় না সে এই লোকটার সঙ্গে। প্রেয়সী নীরব অভিমানে নিস্তব্ধ মুখ মুচকি হাসে, এখন অভিমান করে আছে, কিন্তু কলেজে পৌঁছানোর পর এই অভিমান কতক্ষণ টিকে থাকে সেও দেখবে। একটা প্রাইভেট মেডিকেল কলেজের সামনে গাড়ি এসে থামল। নিস্তব্ধ অর্ধাঙ্গিনীর ফুলিয়ে রাখা মুখশ্রীখানা হাতের আঙ্গুলের সাহায্যে উঁচু করে ধরল। তাসফির ললাটে চুম্বন এঁকে দিল, ফিস ফিস করে বলল, সব কিছুতে এভাবে অভিমান করলে হয় বউ, একটু ধৈর্য ধরতে শেখো। জেনে রেখো, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। রাখুন তো আপনার লেকচার, ওকে তাই সই। সাবধানে থাকবেন, সাবধানে বাসায় ফিরবেন, আমি আসছি তবে।
তাসফি বেরিয়ে এলো গাড়ি থেকে। নিস্তব্ধ সাই করে গাড়ি ছুটিয়ে দৃষ্টি সীমানার বাহিরে বেরিয়ে গেল। তাসফি কলেজের ভেতর প্রবেশ করতেই কেউ তাকে পেছন থেকে এসে শক্ত করে জড়িয়ে ধরল। তাসফি চমকে উঠল। এই অচেনা কলেজ তাকে চিনবে? সারপ্রাইজ! প্রিয় বান্ধবীর পরিচিত কণ্ঠস্বর পেতেই সে চট করে পেছনে ফিরল। আশার মুখশ্রীখানা অবলোকন করতেই খুশিতে আত্মহারা হলো তার চিত্ত। এই তো সপ্তাহখানেক আগেই আশা সুজনকে বলেছিল, আপনি আমার জন্য আর কিছু না করুন, একটা উপকার করুন প্লিজ। সুজন ভুরু কুঁচকে চেয়ে বলল, হোয়াট? তাসফি যেই কলেজে ভর্তি হবে, আমায় প্লিজ সেই কলেজেই মাইগ্রেশন করান প্লিজ। সুজন খানিকক্ষণ ভাববার ভঙ্গিমা করে বলল, সম্ভব নয়, তোমায় ওই কলেজে পড়তে হবে। তাসফি নেই তাতে কি সমস্যা? বাকি দুই বন্ধু তো রয়েই গেল, লাগলো আরো দুই বন্ধু বান্ধব পাতিয়ে নিবে। আশা রেগে গিয়ে বলল, আপনি একটা অসহ্য লোক। আমার রান্না করা খাবার চুরি করে খেতে পারেন, অথচ একটা সাহায্যও করতে পারেন না? আশ্চর্য লোক। সুজন আশার রুম ছেড়ে যাওয়ার পানে চোখ ছোট ছোট করে চেয়ে রইল। বাহ, মেয়েটার বিয়ের পর দেমাগ দেখা যাচ্ছে আরো খানিকটা বেড়েছে। এর কারণ কি? বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার। হাই! বিয়ের আগে ছিল বউ না থাকার প্যারা, এখন এক্সট্রা যুক্ত হলো বউ থাকার প্যারা। জীবনটাই শুধু প্যারাময় তোর সুজন। লোকটার এই কথাটা বললেও কয়েকদিন পর দেখা গেল সে একদিন বেলকনিতে বসে বসে আচার খাচ্ছিল। রাহেলা বেগম তার জন্য বয়ম ভরে আচার বানিয়ে রেখেছে, জানে মেয়েটা খায় ভালো। হঠাৎ এসে সেখানে আগমন ঘটল তার বর মহাশয়ের। সে এসেই আশার হাতে একটি আইডি কার্ড ধরিয়ে দিল। আইডি কার্ডে তাসফির বর্তমান কলেজের নাম দেখে খুশিতে তার মন আত্মহারা হলো। কিছু বলতে নেবে হঠাৎ নিজ গালে ঠোঁটের স্পর্শ পেল। পরপর তার গালে অর্ধেক বেরিয়ে থাকা আমের আঁটি খানা নাই হয়ে গেল। লোকটা তার ঠোঁটের সাহায্যে চট করে তার মুখে পুরে নিয়েছে। আশা কানে কানে ফিসফিস করে বলল, সো সুইট টেস্ট বউ। সঙ্গে সঙ্গে সে স্থান ত্যাগ করেছে। ঘটনার আকস্মিকতায় সে রিয়াকশন দিতেই ভুলে গেছে। কি থেকে কি হলো তার বোধগম্য হতেই খানিকটা সময় লেগে গেল। আশা চোখ পিটপিট করে চেয়ে মাথা ঝাড়া দিল। কি আজব, আশ্চর্য হ্যালুসিনেশন হচ্ছে না তো? আশার থেকে এই কাহিনী শুনে তাসফি খিলখিল করে হাসতে লাগলো। আশা রাগী চোখে তাকিয়ে শুধালো, কি ভাই, তুই আমার দুঃখে হাসছিস? তাসফি হাসি থামিয়ে ফিসফিস করে বলল, তো তোর কথা শুনে আর কিছু করার আছে বুঝি? তোর বর মহাশয় তোকে চুমু খেলো আর তুই দুঃখ পাচ্ছিস? দূর, চুমু খেয়েছে তাতে কোনো দুঃখ পাবো? অসভ্য লোকটা তো বাসর রাতেই লুকিয়ে লুকিয়ে চুমু খেয়েছিল, কিন্তু সে তো সেদিন আমার প্রিয় আমের আঁটিখানা নিয়ে গেল, তাই তো দুঃখ পাচ্ছি। ইস, কত শখ করে গালে নিয়েছিলাম। আশার কথা শুনে তাসবি হতভম্ব হয়ে চেয়ে রইল। সিরিয়াসলি ভাই, তোর মাথাটা তার ঠিক আছে তো? আশা দাঁত কেলিয়ে হেসে বলল, তা একটু নষ্ট হয়েছেই বটে, ঘরে থাকা অসভ্য সুদর্শন লোকটার প্রেমে পড়ে এই আশার হৃদয়টা দুঃখে মরিয়া হয়ে আছে। তাসফি এবারে সিরিয়াস হয়ে বলল, আমার মনে হয় কি জানিস, সুজন ভাইয়া তোকে পছন্দ করে, হয়তো ভালোবাসে, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। কি করে বলবে? প্রেস্টিজ থাকবে না তো? তাসফি দুষ্টু হেসে বলল, এরা দুই বন্ধু একই কোয়ালিটির, তুই চাইলে আমার টেকনিক ফলো করতে পারিস। কোনো দরকার নেই বাপ আমার। তারপর আমার আমও যাবে, ছালাও যাবে। দেখা গেল লোকটা আমায় সত্যি সত্যি ডিভোর্স দিয়ে দিল, তারপর আমায় কি উপায় হবে? লোকটার উপর আমার একদম বিশ্বাস নেই। কথাখানা বলে দুজনই হাসল। আজ বাসন্তী আর মাহিনের বিয়ে সম্পূর্ণ হবে ঘরোয়াভাবে। সকাল থেকে ওসমান ভিলায় ব্যস্ত সকলে। যেহেতু ঘরোয়াভাবে সব হবে, তাই আয়োজন তেমন বড় নয়। নিস্তব্ধর বন্ধুরা এসেছে সকলে বাসন্তী মাহিনকে বিদায় দিয়ে তারাও পাড়ি জমাবে যার যার আস্তানায়। সকাল থেকে সবাই কাজে ধুম ব্যস্ত। এর মাঝেই দুটো কুরিয়ার এলো, একটা তাসফির নামে, একটা নিস্তব্ধর নামে। তাসফিও তা কোনো রকমে রিসিভ করে রেখে এলো রুমে। এত ঝুট-ঝামেলা, আবার কুরিয়ারের জিনিস খুলে দেখার সময় কোথায়? অদ্ভুতভাবে কে পাঠিয়েছে তার ঠিকানাও কিচ্ছু লেখা নেই। সারাদিন পেরোলো, বাক্স দুটো পড়েই রইল নিস্তব্ধ রুমের এক কোণায়। অপরদিকে একই বাক্সগুলো রাহেলা বেগমও রিসিভ করলেন। একটার ওপরে সুজনের নাম লেখা, অপরটি আশার।
ফোন করে সুজনকে বলতেই সে বলল, রুমে রেখে এসো মা, রাতে ফিরে দেখবো। কে পাঠালো নামধাম তো কিছুই লেখা নেই মা। রাহেলা বেগম চিন্তিত কণ্ঠে বলল, না তো। আচ্ছা রেখে দাও, এসে দেখবো মা। একই বাক্সগুলো সৃজন, মাহিন, আরশি, আয়ানার কাছেও পৌঁছে গেল। কি আশ্চর্য ব্যাপার স্যাপার! এই নামবিহীন বাক্সগুলো হঠাৎ করে কে পাঠাচ্ছে? বাসন্তীকে সাজানোর সময় তাসফি ফিসফিস করে বলল, আপা, তোমায় না ভীষণ সুন্দর লাগছে। মাহিন ভাইয়া তোমায় বাসর ঘরে দেখে না আবার পাগল টাগল হয়ে যায়, পরে আবার আমাদের পাগলা গারদে ভর্তি করতে হয়। উফস! বাসন্তী লজ্জা পেল। ধ্যাত, কি যে বলিস না তুই! একটা মাইর দিব। সে তুমি আমার মাইর দিতেই পারো অবশ্য। বললে সত্যি বলতে সবাই লজ্জাই পায়। আপা, কিছু ট্রিপস দিব নাকি, শিখিয়ে দেব? হুম? বাসন্তী বিস্মিত চোখে চাইল। তাসফির মাথায় চাটি মেরে বলল, ভীষণ দুষ্টু হয়েছে তাই না? বলবো আমার ভাইকে? বলো, কে নিষেধ করেছে? তোমার ভাইকে আমি ভয় পাই নাকি? নিস্তব্ধ তাসফির পেছনে হাত গুজে দাঁড়িয়ে আছে। বাসন্তী ফিসফিস করে বলল, ও আচ্ছা তাই নাকি? তবে পেছনে একটি তাকা। তাসফি ভাব নিয়ে পেছনে তাকাতেই নিস্তব্ধকে দেখে আটকে উঠল। আমতা আমতা করে বলল, কখন এলেন আপনি? নিস্তব্ধর চাহনি বুঝিয়ে দিচ্ছে, একবার তোমায় হাতে পাই মজা বোঝাবো। রুমের সবাই ওদের কাণ্ড দেখে হেসে কুটিকুটি হচ্ছে। আয়ানা আর আরশি এগিয়ে এসে বাসন্তীর কাঁধে হাত রেখে বলল, আমাদের মাহিন ভীষণ ভাগ্যবান জানো তো, যে সে তোমার মতো একটা লক্ষ্মীমন্ত বউ পাচ্ছে। বাসন্তী লজ্জা পাচ্ছে ক্ষণে ক্ষণে। ইস, এত লজ্জা! মাহিন তার জন্য হাজির করিয়েই রেখেছিল। খুব কি দরকার ছিল তার? মন বলে দরকার ছিল তো। তাই জন্যই তো মানুষটাকে তুই পাচ্ছিস নিজের করে। অবশেষে কাবিন নামায় সাইন করে ৩ কবুলের মাধ্যমে কপোত কপোতের বিবাহ সম্পন্ন হলো। সঙ্গে মাহিনের এত বছরের ভালোবাসার পূর্ণতা পেল। বাসন্তী পেল নতুন জীবন, নতুন করে বেঁচে থাকার উদ্যম। শেষ ভালো যার সব ভালো তার। বিয়ে পর্ব শেষ হতেই সকলে মেতে উঠল মিষ্টি মুখের তাড়নায়। কোথাও কেউ আনন্দে মেতে ওঠে, তো কোথাও কেউ ঘরে বসে চুপটি করে নিজের বিষাদগুলো ছেড়ে দেয় মুক্ত বাতাসে। এই তো মানব জীবনের নিয়ম। গগনে আজ মিলেছে তারার মেলা। বাসন্তী সেজে আছে নববধূ রূপে। নববধূ সাজে সে বসে আছে মাহিনের রূপে। তার জীবনের এত ঝড় তুফানের পরেও যে এত সুখকর একটি রাত্রি তার জন্য অপেক্ষা করছিল কে জানে। সবই নিয়তি, শুধু প্রয়োজন একটুখানি চেষ্টা এবং ধৈর্য। পারুল তাকে রুমে বসিয়ে দিয়ে ফিসফিস করে তার কানে কানে বলে গেল, ভাবি বেস্ট অফ লাক। পিচ্চি মেয়েটাও তাকে লজ্জা দিতে পিছপা হচ্ছে না। মাহিন রুমে ঢুকে দরজা লাগালো, এগিয়ে গেল বিছানায় বসে থাকা তার নববধূর নিকট। ঘোমটা তুলে সে বাসন্তীর লজ্জা মিশ্রিত মুখের পানে অনেকটা সময় চেয়ে রইল। এই রমণীকে সে যতবার দেখে ততবার নেশা ধরে তার চোখে। মাহিন দীর্ঘ চুম্বন করল প্রেয়সীর ললাটে। বাসন্তী আবেশে চোখ বুজে নিল। বাসন্তীর নিকট আজ দ্বিতীয়বারের মতো বাসর হলেও অনুভূতি সম্পূর্ণ নতুন। মাহিন সাজাবে তার বধূকে নতুন করে, নিজের আলোয় সিক্ত করে। পুরাতন কোনো ছাপ সে থাকতে দেবে না বাসন্তীর জীবনে। সব হবে রঙিন, নতুনত্বে ভরপুর। মাহিন বাসন্তীকে বুকে চেপে শক্ত করে জড়িয়ে ধরে ফিসফিস করে বলে, আমার প্রথম ভালোবাসা আপনি বাসন্তী। আজীবন ভালোবেসে যেতে চাই। শত বিরহের পরেও আপনাকে যে নতুন করে পেয়েছি তার জন্য সৃষ্টিকর্তার নিকট হাজারো শুকরিয়া। পছন্দের ভালো লাগার জিনিস যতই পুরানো হোক না কেন, পছন্দ ভালো লাগা তো কখনো পুরানো হয় না। জিনিস যতই পুরানো হোক না কেন, পছন্দ তো পছন্দই সই। এভাবে হয়তো কপোত কপোতির মিলন রাত্রিতে শুরু হবে তাদের পরবর্তী নতুন দিবাকরের সূচনা। বাসন্তী মাহিনের বিদায়ের পর সকলেই যার যার বাড়িতে পাড়ি জমিয়েছে। কদিন পরেই তাদের আবার উপস্থিত থাকতে হবে ওসমান ভিলায়। কারণ কয়েকদিন পরে নিস্তব্ধ আর তাসফির রিসিপশন। তাসফির ড্রেসিং টেবিলের সামনে বসে আজকের সাজসজ্জা পরিষ্কারের চেষ্টায়। কতটা সফল হবে কে জানে। নিস্তব্ধ খাটে বসে বসে দুষ্টু হেসে বলল, আহা, এগুলো তোমার খোলাখুলির কি দরকার বলো তো? ওগুলো তো আমি খুলে দিতাম, তোমায় এত কষ্ট করতে হবে না।
তাসফির নিস্তব্ধর দিকে চোখ গরম করে চাইল। হ্যাঁ, তাই তো। আপনি খুলতে গেলে আমার সারা অঙ্গ আর চুলগুলো একটাও আস্ত থাকবে না। নিস্তব্ধ তির্যক কণ্ঠে বলল, না মানে পরিষ্কার করেও লাভ আছে? অন্তত ওইসব ছাইপাশ আমার পেটে গিয়ে পেট খারাপ তো অন্তত করবে না। তাসফি দাঁতে দাঁত চেপে বলল, আপনি আর একটা কথাও বলবেন না। নিস্তব্ধ উঠে এসে তাসফিকে কোলে তুলে নিল। কি করছেন কি? চাইছিলাম আজ একটু স্বইচ্ছায় নিজের পেট খারাপ করাতে। আমি এখন গোসলে যাব। সারা দিনের ঘামে গাটা কেমন যেন ম্যাজ ম্যাজ করছে। ছাড়ুন, নিচে নামান। হুম, তা তো সম্ভব নয়। আপনার হাজবেন্ড অ্যান্ড এই মুহূর্তে মরে আছে, তাই তার কাজে বাধা দেওয়া আপনার জন্য দণ্ডনীয় অপরাধ। আর গোসল দুবারের কি প্রয়োজন বলো তো? একেবারে কাজ সেরে ফেলবো। সমস্যা কোথায়? তাসফি হতভম্ব হয়ে গেল। লোকটা দিন দিন বড্ড লাগামহীন হচ্ছে। উফস! ভালোবাসাময় প্রেমিক যুগল লিপ্ত হলো তাদের প্রেম আদান প্রদানের কার্যে। খুঁজে নিতে ব্যস্ত তারা অমৃত সুখ। অন্ধকার রাত্রি কেটে গগনে ফুটে উঠেছে নতুন ভোর। পরের দিন বিকালবেলা নিস্তব্ধ ছোপায় বসে ল্যাপটপে হিসাব কষতে ব্যস্ত। তাসফির ছাদ থেকে কাপড় তুলে এনে গোছাতে ব্যস্ত। হঠাৎ তার চোখ গেল গতকাল কুরিয়ার থেকে দিয়ে যাওয়া বাক্স দুটোর পানে। গতকাল সময় সূচক না হয়ে উঠলেও এই মুহূর্তে বাক্সের ভিতরে কি আছে তা দেখার জন্য তার মনের মাঝে হাঁসফাঁস করছে কৌতূহল। তার চিত্ত হলো ভার। তাসফি এগিয়ে গিয়ে টেবিল থেকে বাক্স দুটো তুলে নিল। নিস্তব্ধর দিকে তার লেখা বাক্সটি এগিয়ে দিয়ে বলল, শুনছেন? দেখুন না, কাল আপনার নামে একটা কুরিয়ার এসেছিল। কি আছে বাক্সটায় দেখুন তো। কি আছে তা দেখার জন্য তার আর তর সইছে না। বাক্সটা খুলে তাসফি অবাক হয়ে চেয়ে রইল। তার বাক্সটির মাঝে কতগুলো চকলেট, সঙ্গে চিরকুটের মতো কিছু। সে অবাক হয়ে নিস্তব্ধর পানে চাইল। তার বাক্সেও একই রকমভাবে কিছু চকলেট, সঙ্গে লাল লালা খামে মোড়ানো যেন একটি চিরকুট। তাসফি কৌতূহলবশত সেটা খুলে পড়তে শুরু করল। তাসফির প্রিয় সম্বোধনে প্রশ্ন আসছে না, কারণ তুমি কখনো আমার প্রিয় ছিলে না। তবে বর্তমানে তোমায় আমি পছন্দ করতে শুরু করেছি। সবাইকে পছন্দ করতে চাই। জীবনে আর চাই না ভুল পথে এগিয়ে কারোর চোখের কাঁটা হতে। জীবন আমায় অনেক কিছুই দিয়েছে, আবার অনেক কিছুই কেড়েও নিয়েছে। চেষ্টা করছি কখনো অসৎ পথ অবলম্বন করে নিজের কাছে নিজেই অপছন্দনীয় জিনিসগুলো হতে চাই না। খারাপ কাজের ফলও কখনো ভালো হয় না, সেটা আমি কদিন যাবৎ ক্ষণে ক্ষণে উপলব্ধি করেছি। তাসফি, তুমি সত্যি খুব লক্ষ্মীমতী, সঙ্গে প্রতিবাদী একটি মেয়ে। মাঝে মাঝে তোমায় দেখে মনে হয় আমার থেকে ডজন খানেক বছরের ছোট হয়েও যেন তুমি আমার থেকে বেশি পরিপক্ব বুদ্ধিমতী। নিস্তব্ধকে ভীষণ পছন্দ করতাম। বোঝই তো, একজন মানুষকে কতটা ভালোবাসলে নিজের খারাপ অভ্যাসকে পরিবর্তন করার তাড়নায় লিপ্ত হতে পারে মন। কিন্তু সব ভালোবাসা যে পূর্ণতা পাওয়ার যোগ্য রাখে না। আমি মানতে চাইছি না। ভেবেছিলাম আমি পূর্ণতা পেয়েই ছাড়ব, কিন্তু তা যে হবার নয়। ভাগ্যের লিখন কেই বা ঘন্ডাতে পারে বলো, একমাত্র উপরওয়ালা ব্যতীত। নিস্তব্ধ সেদিন যখন আমায় পার্কে থাপ্পড় মেরেছিল, আর সুজনকে শত অবহেলার পরেও নির্লজ্জের মতো এসে আমার মাথায় ছাতা ধরেছিল, সেদিনই বুঝেছিলাম জীবনের নিজের চাওয়ার গণ্ডির মাঝেই সবকিছু পাওয়াই আসল তৃপ্তি নয়। এর বাইরেও বিপরীত পন্থা অবলম্বন করেও নিজের জীবনের সুখকে খুঁজে নেওয়া যায়। যেমন সুজন করেছে, আমায় ভালোবেসেছে, কিন্তু আশার সঙ্গে ও সুখে আছে। জীবনে সবাই হেরে গিয়ে পুনরায় সেই একটারই পিছু না পিছু ছোটে। তার দ্বারা যা সম্ভব পুনরায় নতুন কিছু পিছে ছোটা উচিত নয়। চেষ্টা করলে সফলতা জীবনে আসবেই। ভাবলাম এবারে নিজের ওপর একটু কথাগুলো এক্সপেরিমেন্ট করেই দেখি। চাইলাম নিজের ভালোবাসার মানুষটা কতটুকু ভরসাযোগ্য তা দেখতে। তাই সেদিন তোমায় ক্যাফেতে ডেকে নিস্তব্ধকে ডিভোর্স দেওয়ার কথা বলেছিলাম। তোমার জবাব শুনে বুঝেছিলাম আসলে নিস্তব্ধ তার জীবনে একটা হিরেকেই তুলে এনেছে।
আমার আর কি কাজ? সুইজারল্যান্ডে যাচ্ছি, আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট। ভাবছি ওখানে গিয়ে একেবারে নিজের অস্তিত্বটুকু গড়ে নেব। ভালো থেকো তাসফি। তোমার আর নিস্তব্ধ। না, আজ আর নাম ধরে নয়। চাইছি না কোনো কিছু পিছু টান ফেলতে। তোমার আর আর আমায় ঘৃণা করা আর ডাক্তার বন্ধুটার জীবনে সুখে পরিপূর্ণ করা হোক এই কামনা। তোমাদের একটা ফুটফুটে বেবি হোক। তোমার বর মহাশয় খেয়াল রেখো, তার যত্ন নিও কেমন? আল্লাহ হাফেজ। ইতি। তোমার সকলের ঘাড়ে বসে থাকা রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা নিস্তব্ধ নিজের চিরকুটটি খুলে পড়তে শুরু করলো। আমার প্রিয় ডাক্তারবাবু, আমার প্রিয় ডাক্তার বন্ধু। প্রথম চিঠিটা লেখা তাসফিকে দিয়েই শুরু করেছি। তারপর ভাবলাম, না, হয়তো তোদের সঙ্গে আর দেখা হবে না। তাই সকলের কাছে শেষ স্মৃতি হিসাবে এক টুকরো চিঠিই না হয় গচ্ছিত থাকুক। তোর সঙ্গে যদি কখনো কোনো অন্যায় করে থাকি তবে আমায় মাফ করে দিস। জানি অনেক অন্যায় করেছি, তবু বন্ধু হিসেবে মাফ করে দিস। ধরে নে না, আমি তোদের সেই কলেজের প্রথম বছরের চুপচাপ থাকা বন্ধুটা। শেষ কয়েক বছরের তৃপ্তি হারিয়ে গিয়েছে, তার স্মৃতিটুকু মুছে গিয়েছে তোদের মস্তিষ্ক থেকে। তাসফির আর তোর দুজনের বিবাহিত জীবন সুখের হোক এই কামনা। ভালো থাকিস। পারলে আমায় মাফ করে দিস। পারতেই হব। অবশ্যই আমায় মাফ করতে হবে বন্ধু হিসাবে। আমি চাই না কোনো পিছুটান রয়ে যাক এদেশের মাটিতে। আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি, 7টায় ফ্লাইট। তোকে শেষবার দেখার বড্ড ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম না, ক্ষততে মলম লাগানোর চেষ্টা করে পুনরায় ক্ষত সৃষ্টি করলামই যখন তখন মলমের গুণ তো অবশিষ্ট থাকল না। ইতি। তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। চিঠি শেষে নিস্তব্ধ তাসফি একে অপরের দিকে কয়েক সেকেন্ড চোখ পিটপিট করে চাইল। অতঃপর শুরু করল দৌড় প্রতিযোগিতার রেস। ব্যস্ত হল নিজেদের কর্মে। কাল বিয়ে বাড়ি থেকে আসার পর পুরো ঘর এলোমেলো ছিল। বসে বসে আশা তাই গুছাচ্ছিল, আর সুজন বিছানায় বসে বসে কলা খাচ্ছিল। গোছানোর এক ফাঁকে সে কাল রাহেলা বেগমের রেখে যাওয়া ফ্লোরে দুটো বক্স দেখতে পেল। ভ্রু কুঁচকে সে সুজনের দিকে চাইল। এগুলো এখানে কে রেখেছে? সুজন বক্স দুটোর দিকে এক পলক চেয়ে শুধাল। এগুলোর কথা তো মনেই নেই। নিয়ে এসো তো, এগুলো কে পাঠালো হঠাৎ? আপনি আনেননি? না। আশা হাতের কাজ ফেলে কৌতূহলে আগে বক্স গবেষণায় নামল। একটা সুজনের দিকে এগিয়ে দিয়ে বলল, এই যে আপনার নিন। অতঃপর নিজেরটা খুলতে চেষ্টা করল, সফলও হল। আশা, তোমার নামের আগে প্রিয় সম্বোধন নেই। কারণটা খুবই সাধারণ। কারণ তোমার সঙ্গে আমার ততটা পরিচয় নেই। তবুও একটি বিশেষ কারণে চিঠিটা তোমার উদ্দেশ্যে লেখা। সুজনের সঙ্গে তোমার বিয়ে হওয়াতে আমি খুশিই হয়েছি। তুমি আমার ব্যাপারে জানো কিনা তা নিয়েই হীনন্যতায় ভুগছিলাম। জেনে থাকো আর না জেনে থাকো, তবুও তোমার সত্যিটা জানিয়ে যাই। যদি জেনে থাকো তবে তোমার মনে কোনো রকম প্রতিহিংসা কিংবা অভিমানের সৃষ্টি না হোক। সুজন আমাকে ভালোবাসত, এখনো হয়তো বাসে, কিন্তু আমাকে ও কোনোদিন নিজের করে চাইবে না। আর না আমি চাই। তাই আমাকে আর সুজনকে নিয়ে যদি তোমার মনে কোনো সন্দেহ থাকে তবে প্লিজ সেটা দূর করে নিজেদের নতুন জীবনে সুখী হও। আগামীকাল সন্ধ্যা 7টায় ফ্লাইট। সুইজারল্যান্ড যাচ্ছি। আমার জন্য দোয়া করো যদি পারো। তোমাদের নতুন জীবনের জন্য শুভকামনা রইল। ভালো থেকো। ইতি। তৃপ্তি আহসান। সুজন খুব ধীর গতিতে নিজের চিরকুটটি মেলে ধরল চোখের সামনে। চিরকুটের ভাঁজ খুলতেই তার চোখের সামনে ভেসে উঠল অতি পরিচিত গোছানো গুটি গুটি অক্ষরে লেখা বাক্যাংশ। প্রিয় বন্ধু সুজন, ভেবে রেখেছিলাম তোর চিঠিখানায় অনেক কিছু লিখব, কিন্তু কেন যেন তা হচ্ছে না। লিখার মাঝে মাঝেই আমি বারবার আটকে যাচ্ছি।
লেখাগুলো কেমন যেন খাপছাড়া লাগছে। তুই যে আমাকে ভালোবাসতিস আমি সেটা জানতাম না। আবার একটা সময় এসে জেনে বুঝেও অদেখার ভান ধরে থাকতাম। তুই ও সেম কাজটাই করতিস। এমনকি আজ পর্যন্ত আমায় তুই মুখ ফুটে বলিস ও নি ভালোবাসি। হয়তো আমি তোর মুখ থেকে ভালোবাসার কথা শোনার অপেক্ষায় ছিলাম। আবার একটা সময় ছিলাম না। নিজের অতীতের জীবনটাই যেখানে অগোছালো সেখানে ভবিষ্যৎ কি করে গোছানো হবে বলতো। তবুও চেষ্টা করছি সামান্য। যদি আমার এই অগোছালো জীবনটাকে প্রকৃতির মাঝে বিলীন করে একটু গোছালো করা যায় ক্ষতি কি তাতে। আগামীকাল সুইজারল্যান্ড যাচ্ছি সন্ধ্যা 7টায় ফ্লাইট। কোনো অপরাধ করে থাকলে অবশ্যই আমায় মাফ করে দিস। তোদের নতুন জীবন সুখকর হোক। বক্সের মাঝে একটা লকেট আছে আমার তরফ থেকে। যদি আমায় মন থেকে মাফ করিস তবে আশাকে লকেটটা পরিয়ে দিস। আমি চাই আমায় আর কেউ মনে না রাখলেও আজীবন তুই আমায় বন্ধু হিসাবে মনে রাখিস। আমি জানি তুই রাখবি। ভালো থাকিস। ইতি। তোর অতৃপ্ত আত্মা। সুজন একদৃষ্টিতে খানিকক্ষণ চিঠির দিকে পলক না ফেলে তাকিয়ে রইল। আসলেই প্রথম ভালোবাসা চাইলেও ভোলা যায় না। স্মৃতিগুলো জমা রয়ে যায় হৃদয়ের একটি কোণে। কেউ প্রকাশ করে তো কেউ করে না। সুজন বক্স খুঁজে সত্যিই একটি লকেট পেল। খানিকক্ষণ সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখল। লকেটের মাঝে S+A লেখা। ধীর কদমে এগিয়ে গিয়ে সে আশার গলায় তা পরিয়ে দিল। আশা চিরকুট পড়া শেষে থমকে দাঁড়িয়েছিল সুজনের দিকে ছলছল নয়নে চেয়ে। অতঃপর আশাকে প্রথমবার নিজে থেকে শক্ত করে জড়িয়ে ধরল সুজন। আশা ফ্রিজড হয়ে দাঁড়িয়ে রইল। অথচ তার নয়ন ভেজা চোখ খুঁজলে। আশা সুজনকে জড়িয়ে ধরল না বরং শক্ত কণ্ঠে বলল, এতদিনের তো আপনি আমার কাছাকাছি আসেননি স্যার। তবে আজ কেন এই উদ্যোগ? সুজন আশার মুখ পানে মায়াময় দৃষ্টিতে চাইল। আশার মুখখানি হাতের আজলায় তুলে শুধাল, কে বলল জড়িয়ে ধরিনি? প্রতি রাতে যে আমার বুকে মাথা রেখে ঘুমাও সেই খবর কি রাখো বোকা মেয়ে? আশা চমকিত দৃষ্টিতে হতভম্ব বদনে চেয়ে রইল। কি বলল লোকটা? তৃপ্তিকে আমি ক্ষমা করেছি বহু আগে। এখন আর ওর জন্য আমার মনে কোনো জায়গা নেই আশা। আর না তো চাই তাকে নিজের সঙ্গে জোড়াতে। তৃপ্তির নাম খানা এখন আমার হৃদয়ে শুধু ধুলো হয়ে জমা রয়েছে। সেই ধুলো ও তুমি চাইলে ফুদি উড়িয়ে দিতে পারো এক নিমিষে। সেই অনুমতি তোমায় দিয়ে রেখেছি যেদিন কবুল বলে তোমার নিকট নিজেকে গচ্ছিত রাখলাম সেদিনই। এই পুরো আমিটাই তো তোমার। তবে কেন তোমার মনে এত দ্বিধাদ্বন্দ্ব আশা? আর তোমায় জড়িয়ে ধরার কারণ তৃপ্তি নয়, তুমি নিজে। ওর চিঠি পড়ে আমি উপলব্ধি করলাম সত্যিই তোমার প্রতি আমার অসম্ভব টানকে, যা তৃপ্তির প্রতি কোনোদিন অনুভব হয়নি। তার দেওয়া লকেট কেন পরালেন তবে স্যার? লকেট পরিয়েছি মানে এই নয় যে তৃপ্তির কথা আমি মেনে চলি। পরিয়েছি কারণ এতে আমার আর তোমার নামের সিম্বল রয়েছে। তাকে বহু আগে ক্ষমা করেছি, তাই পড়াতে তো কোনো দোষের নেই। তাছাড়া সবাইকে একটা শেষ সুযোগ দেওয়া উচিত। তোমার ভালো না লাগলে খুলে ফেলতে পারো। আশার জবাবের অপেক্ষা করল না সুজন। একটানে লকেটটা খুলে ছুঁড়ে ফেলে দিল বাহিরে। বাতাসের ঝাপটায় তা কোথায় গিয়ে পড়ল কে জানে। কি করলেন? ফেললেন কেন? আশা আতঙ্কিত স্বরে শুধাল। জীবনে আর কোনো তৃতীয় ব্যক্তির আগমন না হোক। আশা কয়েক পলক সুজনের পানে চেয়ে রইল। সুজনের শক্ত সামর্থ্য হাতটা শক্ত করে ধরল। টেনে নিতে নিতে হাঁটা ধরল। আসুন। কোথায় যাচ্ছ? হুসস। সৃজন, আরশি, আয়ানার জন্য যে বক্স পাঠিয়েছে তাতে একই লেখা একই সম্বোধনের সহিত। প্রিয় আরশি, তোদের সঙ্গে কথা হয় না অনেক দিন যাবৎ।
তবে তোরা আমার খোঁজ খবর না নিলেও আমি ঠিকই সবসময় তোদের খোঁজ রাখি, আক্রোশে হোক বা চিন্তিত ভঙ্গি থেকে। তোদেরকে সত্যিই ভীষণ ভালোবাসতাম রে। এখন পুনরায় বাসতে শুরু করেছি। তোদের সঙ্গে কত অন্যায় করেছি, পারলে আমায় ক্ষমা করে দিস। সুইজারল্যান্ড যাচ্ছি। আগামীকাল 7টায় ফ্লাইট। সৃষ্টিকর্তা না করুক আজ যদি প্লেনটা ক্রাশ হয়, তবে আমার থেকে সবচেয়ে খুশি বোধ হয় কেউ হবে না। যদিও জানি নিজের মৃত্যু কামনা নিজের করতে নেই, তবুও ওই যে অপরাধের সূক্ষ্ম ব্যথা, তা হতে মুক্তি পেতে চাই রে। দেখি পারি কিনা জীবনটাকে নতুন করে গড়তে। ভালো থাকিস তোরা, আল্লাহ হাফেজ। ইতি। তোদের সকলের ঘাড়ে বসে রক্ত চুষে খাওয়া অতৃপ্ত আত্মা। সৃজন সময়ের হিসাব করল। বক্সটা কাল পাঠিয়েছিল, আজ তবে। চমকে উঠল সে। এখনো ঘণ্টা খানেক সময় বাকি আছে। তৃপ্তি নম্বরে ফোন করল সে, তবে ততক্ষণে তা বন্ধ বলছে। বোধহয় সূর্যিমামা ইতোমধ্যে ডুব দিয়েছে পশ্চিম দিগন্তে। তৃপ্তি উদাস নয়নে তাকিয়ে আছে এয়ারপোর্টে চলাচল মানুষজনের পানে। আর মাত্র আধা ঘণ্টা পরেই সে উড়াল দেবে ওই দূর আকাশে। থাকবে না আর এই বাংলাদেশে। হারিয়ে যাবে নতুন পথের খোঁজে। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুকণাগুলো খুবই অযত্নে মুছে নিল। কি দরকার তার চোখের পানিকে এত যত্ন করে মোছার? পড়ুক না একটু জল, ক্ষতি কি তাতে? বাংলাদেশে এখন তার নিজের বলতে কিছুই নেই, শুধু বন্ধুগুলো ছাড়া। তারাও কখনো তাকে কোনোদিন ক্ষমা করবে কিনা জানে না। খুব ইচ্ছে করছিল শেষবার সকলকে একটু দেখার। আবার মনে হলো না থাক, সব ইচ্ছে যে পূরণ হয় না। হে খোদা, তুমি শক্তি দিও বাকি জীবনটা লড়াই করে বাঁচার। আর কোনো পাপাচারে লিপ্ত হতে চাই না। তুমি তো অতি দয়ালু, কেউ আমায় শেষ সুযোগ না দিক। তুমি অন্তত দিও, না হলে তোমার দরবারে আমি কি নিয়ে দাঁড়াব? আমার এই হৃদয় ভর্তি ঝোলা যে শূন্য। নিস্তব্ধ নিজের গাড়ি খানা এনে থামালো এয়ারপোর্টের সামনে। অতঃপর এক পলক তাসফির পানে চাইল। তাসফি মাথা নাড়ল। 7টা বাজার আগেই যে এসে পৌঁছাতে পেরেছে, এসেই তারা হাফ ছেড়ে বাঁচল। দুজনেই নেমে এলো গাড়ি থেকে। দুজনে এয়ারপোর্টের ভেতরে ঢুকতেই সেখানে সুজন আর আশা একটা গাড়ি থেকে নামল। পরপর সৃজন, মাহিন, আয়ানা, আরশি সকলে। কি অদ্ভুত সবার মনের টান! আসলে জীবনে রেষারেষি, হিংসা, বিদ্বেষ, লোভ, ভালোবাসা এসবের থেকে বন্ধুত্বটা একটা আলাদা অনুভূতি, যা মুখে বলে বোঝানো বা ভাষায় প্রকাশ করার মতো নয়। এটা রক্তের কোনো সম্পর্ক নয়, আত্মিক সম্পর্ক গড়ে তোলে একে অপরের সঙ্গে। শত চাইলেও আমরা তা ভুলতে পারি না। শত বছর পর দেখা হলেও মনে হবে, ওই যে ওই মেয়েটা বা ছেলেটাই তো আমার বন্ধু ছিল। বন্ধু, বন্ধু। সেই বন্ধুটি যদি আমাদের কাছে এসে কখনো বলে আমায় ক্ষমা করে দিস রে, ভুল হয়েছে, তখন অটোমেটিক চোখে অশ্রু ঝরে, অভিমানের পাল্লায় ভাটা পড়ে। এটাই বন্ধুত্ব। কখনো কখনো কোনো বন্ধু খারাপ কাজে লিপ্ত হল না, ভালো কাজে, সে যাই হোক, জেনে বা অজান্তে প্রিয় বন্ধুটার সব কাজেই তাকে সঙ্গ দেই। তেমনিভাবে প্রিয় বন্ধুর প্রতারণা ও বড্ড ভয়ঙ্কর। তৃপ্তি আনমনা হয়ে নিচের দিকে মুখ করে বসেছিল। তৃপ্তি। হঠাৎ পরিচিত কণ্ঠস্বরে নিজের নামখানা কারো মুখ শুনে চমকে সামনে তাকাল। তার সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর মুখশ্রী পানে বিস্মিত দৃষ্টি তাক করে উঠে দাঁড়াল। তার সামনে এক এক করে এসে দাঁড়াল পুরো বন্ধুমহল। পুনরায় পানিতে টইটম্বুর হল তার চক্ষু। সবাই যে এভাবে আসবে তা তার কল্পনার ও বাহিরে ছিল। তাসফি, আশা, আয়ানা, আরশি এসে তৃপ্তিকে শক্ত করে জড়িয়ে ধরল। তাসফি ফিসফিস করে তার কানে কানে বলল,
আপু, তুমি আমার জীবনে দেখা প্রথম ব্যক্তি যে কিনা নিজের ভুল শুধরে নিয়ে নিজেকে বদলাতে চাচ্ছে। অতীতে যাই করে থাকো না কেন, বর্তমানে তুমি ভীষণ ভালো আপু। তাছাড়া অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইলে কেউ জীবনে সফল হতে পারে না। জীবনের ভুলগুলোকে যে শুধরে নিয়ে পরবর্তী ধাপে আগাতে পারে সেই তো চিনে আসল জীবন। তুমি খুব ভালো থেকো। দোয়া করি তোমার জীবনেও এমন একজন আসুক যে তোমায় মাথায় করে রাখবে। তৃপ্তি অবাক দৃষ্টিতে তাসফির দিকে চেয়ে রইল। যে মেয়েটা তার কৃতকর্মের কারণে তাকে খোঁচা দিয়ে কথা বলত, আজ সেই। জীবন আসলেই ভীষণ সুন্দর যদি তুমি সৎ পথে জীবন পরিচালনা করো। আরশি বলল, তৃপ্তি, তোকে আমরা সকলে আসলেই অনেক ভালোবাসতাম জানিস। কিন্তু মানুষের কিছু খারাপ অভ্যাস, স্বভাব আমাদেরকে সেই মানুষটির থেকে মুখ ফিরিয়ে আনতে বাধ্য করে। আমরা বুঝি তুই পরিস্থিতির শিকার, তবুও নোংরা কাজ তো নোংরাই রয়ে যায় বল। কিন্তু তুই আজ যে সিদ্ধান্ত নিয়ে দেশ ছাড়ছিস, তোকে আমরা স্যালুট জানাই। কজনই বাপারে এমনটা করতে। আজকাল তো লোভ আর হিংসায় দুনিয়া তোলপাড়। কখনো যদি তোর কথা কারো কাছে বলার থাকে, আমরা বুক ফুলিয়ে বলতে পারব। আমাদেরও একটা বন্ধু ছিল এবং আছে, সারা জীবন থাকবে, যে নিজের ভুলকে শুধরে নিয়ে নতুন করে জীবন গড়ার তাগিদে পা বাড়িয়েছে। তার জন্য সবসময় দোয়া করি সে ভালো থাকুক। তার জীবনে এমন একজন মানুষকে পাঠাক সৃষ্টিকর্তা, যেন তার অন্ধকার জীবনে ভাটা পড়ে তার জীবনের ধূসর মেঘ কেটে সেখানে উজ্জ্বল ওই সাতরঙার রংধনুতে রাঙুক। তোকে বলবো না বাংলাদেশে থেকে যেতে, বরং বলবো ও দেশে ভালো থাকিস। কারণ আমরা চাই সত্যি তুই নতুন করে জীবনটা শুরু কর। তুই নিজেই একজন ডক্টর, তোর তো কিছুর প্রয়োজন নেই। নিজের জীবিত নিজেই পরিবহন করতে পারবি। বেস্ট অফ লাক দোস্ত। আশা বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপু। আপনি নিজেও জানেন না আজ আপনি আমায় কি দিয়েছেন। আপনার দেওয়া লকেটটা পরতে পারছি না, তবে ভাববেন না, আপনাকে আমরা ক্ষমা করে দিয়েছি। ভালো থাকবেন আপু। নিস্তব্ধ এগিয়ে এসে তার চিরাচরিত গম্ভীর কণ্ঠে বলল, জীবনকে একটা সুযোগ দেওয়া উচিত। তুই দিচ্ছিস, এবং জীবন ও অনেক সময় আমাদের এই সুযোগটা পায় না। তুই পাচ্ছিস এবং দিচ্ছিস। আশা করি ভবিষ্যতে ভালো থাকবি। একে একে সবাই বেস্ট অফ লাক জানালো। ফ্লাইটের অ্যানাউন্সমেন্ট করতেই তৃপ্তি সামনে পথে হাঁটা ধরল। আশা সুজনের হাতে চিমটি কাটল। সুজন শুধু একটি বাক্যই আওড়াল, ভালো থাকিস, বেস্ট অফ লাক। সুজনের কণ্ঠে তৃপ্তি পিছু ফিরে চাইল। এতক্ষণে তৃপ্তির উজ্জ্বল মুখশ্রীতে হাসি ফুটল। তৃপ্তি ওই অবস্থায় পিছু হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে গেল। তৃপ্তি চিৎকার করে সকলের উদ্দেশ্যে বলল, তোরা ও সবাই ভালো থাকিস দোস্ত। তৃপ্তি চোখের কোণ মুছে সামনে ফিরে দৌড়াল। খানিকক্ষণ বাদেই বিমানটি আকাশে উড়াল দিল। থাইগ্লাসের মাঝ দিয়ে প্লেনের অস্তিত্ব বিলীন হওয়ার আগ পর্যন্ত সবাই তাকিয়েই থাকল। দেখা যাক জীবন তাদের পরবর্তীতে কোন পদক্ষেপে নিয়ে যায়। সময়টা রাত্রি ভাগের প্রথম ধাপে। জব্বার চাচার চায়ের দোকানে বসে আছে চার বন্ধু। সকলের হাতে একটা করে সিগারেট। সকলে নিজেদের নিঃশ্বাস বন্ধ করে ভেতরে টেনে নিচ্ছে নিকোটিনের ধোঁয়া। খানিকক্ষণ পরেই তা মুখমণ্ডলের ফাঁকফোকর দিয়ে বের করে দিচ্ছে বাহিরে। বিষাক্ত ধোঁয়াগুলো মিশে যাচ্ছে বাতাসের সঙ্গে, ফলে দূষিত করে তুলছে সেই নির্ভেজাল বায়ুকে। সিগারেটে ছাইটুকু অ্যাস্ট্রেটে ফেলানোর প্রয়োজন নেই, বেঞ্চের সামনে ফাঁকা থাকা মাটিতেই ফেলা যাচ্ছে তা চমৎকারভাবে। জব্বার চাচা ওদের দেখে মুচকি হাসে, আহা, কদিন আগেই ছেলেগুলো অবিবাহিত ছিল, এখন কেমন সবগুলোর ঘরে এক একজন বউয়ের প্রদীপ জ্বলছে। আহা, কি চমৎকার! সকলের ঘর এখন পরিপূর্ণ। এখন একখানা নাতিপুতি হলেই সম্পূর্ণ।
ভাবলেই মনের আনন্দেরা ঝিলমিল করে পাখা মেলে। বিরাজমান নীরবতা ভেঙে সৃজন আওয়াজ তুলল। তৃপ্তির পরিবর্তন সত্যিই প্রশংসনীয়। কি বলিস? নিস্তব্ধ। সুজন কেউ কোনো জবাব দিল না। মাহিন ওদের খোঁচা দিল। মনব্রত পালন করছিস নাকি তোরা? বুঝলাম না। সৃজনের কথায় নিস্তব্ধ জবাব দিল, ওর বিষয়ে কথা বলতে চাইছি না। আমার বোনকে একা রেখে এসে এখানে কি করছিস তুই? নিস্তব্ধ কথায় মাহিন থতমত খেল। যা বাবা, এখন আবার এই ব্যাটা তার পিছে কেন পড়ল? মাহিম মিকি হেসে প্রত্যুত্তর করল, কি যে বলিস? তোর বোন কি একা আছে নাকি? তার সঙ্গে মা, পারুল সবাই আছে। তাদের থেকে এখন ওর তোকে প্রয়োজন বেশি। তাছাড়া মামা ডাক দ্রুত শুনতে চাচ্ছি। ধৈর্যের আর বাদ মানছে না বুঝলি। যা বাড়িতে যা। মাহিন হতভম্ব চোখে চেয়ে রইল। আর ইউ সিরিয়াস ভাই? সুজন আর সৃজন মিটিমিটি হাসছে। নিস্তব্ধ গম্ভীর কণ্ঠে বলল, এখানে সিরিয়াস না হওয়ার তো কোনো কারণ দেখছি না। আমার বউ পিচ্চি হতে পারে, কিন্তু তোর বউ তো পিচ্চি নয়, তাই না? ভাই, ও তোর বোন হয়, একটু তো থামো। কোনো থামাথামির নাম নেই। মামা ডাক শুনতে চাই দ্রুত। আমার বোন তোর বউ। বাড়িতে যা। মাহিন আর একটা কথারও জবাব দিল না। বন্ধু তার নিরামিষ থেকে এমন আমিষ হয়েছে বর্তমানে তার মুখে আর কিছুই আটকাচ্ছে না। তাসফি বোন, তুই কি জাদু করলি? তার ফল এখন আমাদের ভুগতে হচ্ছে। আহারে জীবন। সুজন বলে উঠল, হ্যাঁ তাই তো, সঙ্গে আমরা একটু না হয় চাচা। মামা ডাক শুনে ফেললাম। কি বলিস সৃজন? ক্ষতি নেই তো। সৃজনের মেয়ের থেকে তো শুনছি, আরও একটার থেকে না হয় শুনলাম। মাহিন সুযোগ পেয়ে সুজনের কাঁধ শক্ত করে চেপে ধরে তির্যক কণ্ঠে বলল, হ্যাঁ তাই তো, তাই তো। একদম ঠিক বলেছ বন্ধু। তবে তুমিও ফিল্ডে নেমে পড়ো কেমন? তুমি শুধু একা কেন মামা? চাচা ডাক শুনবে হুম। আমাদেরও একটু শোনাও, আমরাও একটু শুনি। সঙ্গে নিজেও একটু বাবা ডাক শুনো। কি বলিস তোরা? নিস্তব্ধ আর সৃজন শয়তানি হেসে সায় দিল। সুজন শুষ্ক ঢোক গিলল। আশার কাছে পৌঁছাবে কি করে সে? এখন পর্যন্ত ঠোঁটে একটু চুমু খাওয়ার সুযোগ পেল না। আর তো বাবা ডাক ডাক বোধহয় শোনার অপেক্ষা করতে করতে তার বোধহয় বছর পেরিয়ে যাবে। নাকি উপরওয়ালা তার জন্য অন্য কোনো ব্যবস্থা করে রেখেছে কে জানে। কথার মাঝেই সুজনের ফোনে কল এসেছে। আশার ফোন। সুজন দূরে যেতে নিতেই মাহিন তার হাত টেনে ধরে বসিয়ে দিল। শুধু তাকে পচানো হুম। এবার সে পচাবে। আহা, কোথায় যাচ্ছ চাঁদু? এদিকে এসো, এখানেই বসে কথা বলো। আচ্ছা, এই যে আমরা কানে হাত দিচ্ছি দেখ। বন্ধুদের দিকে সুজন করুণ চোখে চেয়ে ফোন রিসিভ করল। কোথায় আছেন? কখন আসবেন? ওপাশে আসার কথার জবাবে সুজন প্রত্যুত্তর করল, একটু পরেই। কেন? মাহিন ওর কানে ফিসফিস করে বলল, বুঝো না কেন বন্ধু? বউ বাড়িতে ফোন করে কেন ডাকে বুঝো না? চুপি চুপি প্রেম ভালোবাসা দেখাতে বুঝলা। সুজন চোখ গরম করে চাইল। মাহিম মুখে হাত দিল। আশা জবাব দিল, আসার সময় মায়ের জন্য একটু সাবুদানা কিনে নিয়ে আসতে পারবেন? কাল আমার ক্লাস নেই, আমি বের হতে পারবো না। তাছাড়া এত কষ্ট করার কি দরকার বলুন? তার জন্য তো আপনি আছেনই। বলেই আশা হাসল। আচ্ছা আনব। বলেই সুজন কোনো রকমে তড়িঘড়ি করে ফোনটা কাটল। উফফ, বজ্জাত মেয়ে বন্ধুদের সামনে তার পেস্টিস এখনই পাঞ্চার করে দিচ্ছিল। ফোনে এভাবে কেউ বলে? মাহিন আর সৃজন ড্যাবড্যাব করে সুজনের দিকে চেয়ে আছে।
নিস্তব্ধ। এদিকে মন নেই। সে ফোনে কাউকে মেসেজ করতে ব্যস্ত। তার মুখাবয়বে ফুটে উঠছে ক্ষণে ক্ষণে এক টুকরো সুখের হাসি। সৃজন তাকে ধাক্কা দিল, শুধালো, আরে ব্যাটা কি করছিস বলতো ফোনে? আমাদের সৃজন বাবুকে দেখ। ব্যাটা মনে হয় বউয়ের কাছে বিড়াল সেজে আছে। আদ্যত্বেও আমরা মামা ডাক শুনব তো। নিস্তব্ধ মুচকি হেসে কথার প্রত্যুত্তর করল, সৃজন বউয়ের কাছে বেড়াল সেজে আছে তুই কেমন করে জানলি? আর তাছাড়া যদি হয়েও থাকে তবে ঘরের গিন্নির কাছে সামান্য মাথা নত করা দোষের কোনো কাজ নয়। ঘরটাকে সামলে রাখে তো সেই। সঙ্গে আমাদের কত খেয়াল রাখে। স্বামী স্ত্রীর মাঝে ভয়ডরের সম্পর্ক কেন গড়ে উঠবে বলতো? বরং তাদের মাঝে বজায় থাকা উচিত বন্ধুত্বের সম্পর্ক। আবার শুধু বন্ধুত্ব হলেও সম্পর্কটা পরিপূর্ণ হবে না। সঙ্গে দরকার একের অপরকে সম্মান করা, বিশ্বাস করা। তোর মাঝে এগুলো যখন চলে আসবে দেখবি ভালোবাসা তখন এমনিতেই চলে আসবে। তখন একটা কেন হাজারটা বাচ্চা কাচ্চা হবে। ঘরে রাখারই জায়গা হবে না। এই আমাকেই দেখ না। তাসফিকে প্রথম থেকেই ভালোবেসে বসে আছি, কিন্তু নিজের ইগোর জন্য সেটা বুঝতে কতটা সময় লেগে গেল। কত অঘটনের কাহিনীর সম্মুখীন হতে হলো। এই জন্যই বলে ইগো তুমি বাইরে দেখাও ব্যাটা। ঘরের গিন্নির কাছে গিয়ে মোটেও তা দেখিও না। কারণ দিন শেষে তার নিরেই তোমার ফিরতে হবে। তার কোলে বা বক্ষ মাঝে মাথা রেখেই তোমার শান্তির ঘুম ঘুমাতে হবে। বউ, মা কিংবা বোন, এদের কাছে নিজেদের ইগোকে রাখো 10 হাত দূরে। গম্ভীরতা যতটুকু প্রয়োজন ততটুকু করো আয়োজন। সৃজন, মাহিন, সুজন নিস্তব্ধ। কথা শেষে চারজনেই মুচকি হাসল। নিস্তব্ধ কথায় জব্বার আমার হৃদয় ও শীতল হল। নিস্তব্ধ প্রতি তার হৃদয় আবারও আপ্লুত হল। এই জন্যই তো এই ছেলেটাকেই তার বেশি ভালো লাগে। কি সুন্দর করে গুছিয়ে কথা বলে। নিস্তব্ধ ওসমান ভিলায় পৌঁছে নিজের রুমে প্রবেশ করতেই তাসফি দৌড়ে এসে নিস্তব্ধ গলা জড়িয়ে ধরল। আদুরে স্বরে বলল, এত দেরি করলেন কেন? কখন মেসেজ দিয়েছি? কথা বলতে বলতেই দেরি হয়ে গেল বা। তাসফি নিস্তব্ধ মুখে কাছে নাক নিয়ে গন্ধ শুকতে শুকতে তীক্ষ্ণ চোখে চেয়ে শুধাল, এই আপনি স্মোক করেছেন তাই না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গিলল। এই রে বউ তার ধরে ফেলেছে। নিস্তব্ধ লোকালো না, সত্যিটাই স্বীকার করল। মেয়ে মানুষের থেকে কথা লুকানো মানেই ঝামেলা। বরং সত্যিটা বললে কিছুক্ষণ হুম্বি তুম্বি করলেও পরক্ষণে একটু আদরেই গলে জল হয়ে যায়। বরং লুকালেই রেগে লাল হয়ে যায়। বিশ্বাস করো জান, একটা খেয়েছি মাত্র। আচ্ছা তুমি বলো আমি কি স্মোক করি? মাঝে মাঝে তো মাত্র। নিস্তব্ধ টুপ করে তাসফির এগিয়ে রাখা ঠোঁটে চুমু খেল। তাসফি বিরক্তিকর স্বরে বলল, ইয়াকছি। যান ব্রাশ করে আসুন, খাইস্টা লোক। ফ্রেশ হয়ে আসুন। ডাক্তার মানুষ যে এতটা পিচাস হয় আমি আগে জানতাম না। নিস্তব্ধ তাসফিকে কোলে তুলতে তুলতে ফিসফিস করে শুধাল, উহু তা তো হবে না সুইটহার্ট। এবারে এই খাইস্টা লোকের মাঝেই আপনি নিজেকে বিলীন করবেন। তাসফি আতকে উঠল। এই না, শুনুন। সম্ভব নয় এখন। শুনুন। হবে না, কিছুতেই সম্ভব নয়। আপনাকে আমার কিছু বলার আছে। তাই তো দ্রুত আসতে বললাম। নিস্তব্ধ প্রেয়সীর ভয়ার্ত মুখের পানে ভ্রু কুচকে চাইল। তাসফিকে খাটে বসে সে ফ্লোরে হাঁটু গেড়ে বসল। কি ব্যাপার বলো তো? শরীর খারাপ তোমার? তাসফি মাথা নাড়ল। নিস্তব্ধ চোখে মুখে হাত ঠেকিয়ে দেখল। এই জ্বর টর এলো নাকি?
তাসফি তাও মাথা নাড়ল। নিস্তব্ধ এবারে রেগে গেল। আরে বাবা, তবে বলবে তো কি হয়েছে? এভাবে ভাবনায় রাখলে ভাল লাগে? তাসফি ছোট্ট বাচ্চাদের মতো লজ্জায় দুহাতে মুখ ঢাকল। নিস্তব্ধ জোর করে তার মুখ থেকে টেনে হাত সরাল। আহার কি মুশকিল! আপনি কি এখন আমায় ঠিকমতো একটু লজ্জা পেতেও দেবেন না? নিস্তব্ধ শুষ্ক ঢোক গিলল। বউয়ের মতিগতি তার ঠিক লাগছে না। অজানা আশঙ্কার উত্তেজনায় তার বুক সামান্য কাঁপছে বোধ হয়। না, আগে আমায় সবটা ক্লিয়ার করো, তারপর লজ্জা পেও। দূর, আপনি বুঝতে পারছেন না। কদিন পর মা হলে তো এত লজ্জা পেতে পারবো না। এখন একটু পেয়ে রাখি। বলেই তাসফি জিহ্বায় কাপড় দিল। নিস্তব্ধ মাথায় যেন বজ্রপাত হল। মন চাইছে ইহা সত্য না হোক। থতমত খেয়ে বলল, মা। মানে? কি বলছ? মাথা ঠিক আছে? তাসফি মুচকি হেসে নিস্তব্ধ কাঁধ জড়িয়ে তার কানে কানে ধীর সরে শুধাল, ডাক্তার সাহেব, আপনার কার্বন কপি আসতে চলেছে। আই ম প্রেগনেন্ট। আর ইউ রেডি মিস্টার হাজবেন্ড? নিস্তব্ধ কানে যেন বজ্রপাত হল ধুম করে। তার এখন দুঃখ পাওয়া উচিত নাকি খুশি হওয়া উচিত, এই মুহূর্তে তার অনুভূতি বোঝানো দেয়। খানিকক্ষণ আগেই সে বন্ধুদের বলে এলো তার বউ পিচ্ছি, আর এখন সেই কিনা সেই। নিস্তব্ধ করুণ কণ্ঠে বলল, পিল খাইয়েছিলাম জান। কি করে সম্ভব হলো? আমি কি জানি? আপনার 2 টাকার পিল কাজ না করলে আমার কি? তাসফি চরম মিথ্যা কথা বলল। আসল কথা হচ্ছে সে ইচ্ছে করেই ওষুধ খায়নি। তোমার শরীরের কন্ডিশন এই মুহূর্তে বেবি ক্যারি করতে প্রস্তুত নয় বউ। অসুস্থ হয়ে পড়বে তুমি। বোঝার চেষ্টা করো। কি যে বলেন না! আমার বয়স একদম পারফেক্ট 18+, কিছুদিন পরেই 19 হবে। ওয়েট 50+, প্রেশার ও একদম ঠিকঠাক। আর আপনি বলছেন প্রস্তুত নয়। আর এখন এসব বলেও লাভ নেই, বুঝেছেন? আমাদের সন্টু সোনা এখন আমার পেটের ভেতর। তাসফি তীক্ষ্ণ চোখে চেয়ে বলল, এই আপনি আমায় কি বোঝার কথা বললেন? কোনো ভানে আবার? নিস্তব্ধ তাসফির মুখ চেপে ধরল। প্রেয়সীর পেটে মুখ গুজে ফিসফিস করে বলল, হুঁশোস, আর একটা কথাও নয়। কিচ্ছু করতে হবে না। আমাদের সোনামনি দুনিয়ায় আসবে। এই রঙিন জগতে আলো দেখবে। এই সোনামনি কেন বলছেন? সোনা বাবু বলুন। ইয়া খোদা, আমার দোয়া তুমি কবুল করো। নিস্তব্ধ মুচকি হাসল। সত্যিই বাবা হওয়ার আলাদা একটা অনুভূতি। সবাই তা উপলব্ধি করতে পারে না। তাই তো এখনো সমাজে কেউ কেউ নিজের অবৈধ জারজ সন্তানকে ফেলে দিয়ে আসে পচা নর্দমার মাঝে। আহা জীবন! এতই তুচ্ছ বুঝি একটা জীবনের মূল্য মানুষের বিবেকের কাছে? সুজন বাড়ি ফিরল সাবুদানা হাতে। ড্রয়িং রুমে তা রেখে উপরে উঠে গেল নিজের রুমে। বাইরে কেমন ঝড় হাওয়া দিচ্ছে। বিদ্যুৎ নেই নাকি? ঘরটা এমন অন্ধকার কেন? বেলকনি থেকে বাইরের ল্যাম্পপোস্টের আলোর একটু খানি পরশ দেখা যাচ্ছে। একই ইতোমধ্যে তো বৃষ্টি ফোঁটাও পড়তে আরম্ভ করেছে। তার বেকনিতে কোনো সুন্দরী রমণী সেই বৃষ্টির ফোঁটা গায়ে মেখে খিলখিল করে হাসছে। হ্যাঁ, সেই রমণী তার প্রিয়তমা অর্ধাঙ্গিনী। সুজন মন্ত্রমুগ্ধের ন্যায় এগিয়ে গেল সেদিকে। কানের কাছে বেজে চলেছে তার মধুর শ্রুতি। ভালোবাসি, 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 ভালোবাসি। সুজন তোমার একান্ত রমণীকে জড়িয়ে ধরে গিয়ে বলো ভালোবাসি। সুজন বোধহয় বাতাসে সেই ফিসফিসানো ধ্বনি শুনতে পাচ্ছে। সত্যিই সুজন তাই করল। ধীর কদমে এগিয়ে এসে তার একান্ত রমণীর কোমর জাপটে ধরল। কাঁধে মুখ ঘষল। মুখে উচ্চারণ করল শুধু একটিই বুলি, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। পুরুষালী স্পর্শে কেঁপে উঠল রমণী।
সঙ্গে ভালোবাসির ধ্বনিতে হৃদযন্ত্রের লাবডাব হল তার দ্রুত থেকে দ্রুততর। বক্ষমাঝে চলছে শ্বাস টানার নিদারুণ প্রতিযোগিতা। সুজনের অবাধ্য হাতের বিচরণে কণ্ঠে রোধ হয়ে এসেছে তার। কোনো মতে কণ্ঠ টেনে শুধাল, কি কি করছেন? হুসোস। সুজন আশার কম্পন রত শরীরটাকে হাতের সাহায্য সামনে ঘুরাল। তার ঠোঁট জোড়া তিরতির করে কাঁপছে। সুজন আর ধৈর্য ধরতে পারল না। গভীর চুম্বন করল সেই কম্পন রত ওষ্ঠে। আশা ক্ষণে ক্ষণে কেঁপে উঠল। হাত দিয়ে ঠেলে সরাতে চেষ্টা করে বলল, হুশ আছে আপনার? কি করছেন? কাজে বাধা দেওয়ায় সুজনের মেজাজ বিগড়ে গেল। আশার মুখ চেপে ধরে বলল, দূর বা তারা চিহ্ন সবসময় বড্ড বেশি কথা বলো মেয়ে। বলেছি না ভালোবাসি। শুনতে পাওনি? কতভাবে বোঝাবো আর? আমার চোখের চাউনি বুঝো না? সে তোমাকে চায়, নিজের অস্তিত্বের সঙ্গে মেশাতে চায়। আশা শুষ্ক ঢোক গিলল। কেন বুঝবে না সে? সে সব বুঝতেই পারছে। তবে মনের মাঝে যে ভয়, সেটা সে কটাবে কেমন কর? সুজন আশাকে কোলে তুলতে তুলতে বলল, কথা বলবে না? ভয় নেই, আমি আছি তো। আশার উদ্বিগ্ন হৃদয় শীতল হল এই একটা বাক্যের বিপরীতে। ভালোবাসা বাসির রাতে। সুজন মাঝি ও তার পাখির বাসার ভালোবাসা সকলভাবে পূর্ণতা পেল এই লগ্নে, এই ক্ষণে। মাঝে কেটে গিয়েছে আরও একটি মাস। আজ শুক্রবার। কদিন দোনামোনা করার পর নিস্তব্ধ ঠিক করল সুখবরটা আজ দিয়েই দেবে সকলকে। চিন্তায় সে বারবার কপালের ঘাম মুছছে। সবাই কেমন রিয়েক্ট করবে তাই নিয়েই টেনশন। দুদিন আগেও ফুফু বলল, এই যে ভাইয়ের পুতো শুনো, কাজ বাজ একটু দেখে শুনে করো কেমন, মেয়েটাকে একটু সাবধানে রেখ। বয়স আরও কিছুটা বাড়ুক, তারপর ওসব বাচ্চা কাচ্চা নিয়ে ভাবা যাবে বুঝলে। তাছাড়া এখন বউ তোমার ডাক্তারি পড়ছে। শুধু শুধু একটা হাঙ্গামা বাঁধিও না, বুঝেছ? নিস্তব্ধ তখন শুধু শুষ্ক ঢোক গিলা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ অলরেডি তখন তাসফি প্রেগন্যান্ট। তবুও তার মনে হয় না খবরটা শোনার পর কেউ রাগ করে থাকবে। প্রথমে খানিকটা হুম্বি তুম্বি করলেও পরে ঠিকই সবাই আহ্লাদে আটখানা হবে, সে ঠিক জানে। কিন্তু নিস্তব্ধ এই কথাটা মুখে বলবে কেমন করে? এই পর্যন্ত সে জীবনে এতটা লজ্জা পায়নি যতটা না সে এখন পাচ্ছে। নিস্তব্ধ পায়চারি দেখে তাসফি বিছানায় বসে বসে পা দোলাচ্ছে আর মুচকি মুচকি হাসছে। ঈষৎ তার ডাক্তার সাহেবের এমন হতভম্ব চিন্তিত মুখখানা দেখার জন্যই তো তার এসব কারসাজি এত দ্রুত করা। নিস্তব্ধ কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে তাসফিকে শুধারল, মা তুমি দাদি হতে যাচ্ছ? এভাবে বললে কেমন হয় বলো তো? এটাই বেস্ট হবে তাই না বলো? তাসফি বোঝার ভান করে মাথা দুলাল। দূর, কি যে বলো, কেমন যেন বিচ্ছিরি লাগছে শুনতে। এটা বলা যাবে না। তার চেয়ে বরং এটা বলা যেতে পারে, বাবা তোমার ঘর আলো করে পরবর্তী প্রজন্ম আসতে চলেছে। না, এটাও কেমন যেন ওর লাগছে। আচ্ছা তবে আপা তুই ফুপি হতে যাচ্ছিস, এটাও বলাই যেতে পারে তাই না বলো? তাসফি সত্যি এবারে ভীষণ মজা পাচ্ছে। এত কিছু ভাবনার পরেও নিস্তব্ধ ঠিক করল না, হার না, এবারে আর মুখে নয়, মাহিনের মতো সে চিঠিই লিখবে, তার মাধ্যমেই জানান দিবে। চিঠিটা চুপ করে টেবিলে রেখে সে আড়াল হবে। ব্যাস, তাহলেই কাজ শেষ। চিঠি লিখতে লিখতে নিস্তব্ধ বিরক্তির স্বরে বলল, আমি বুঝলাম না কথাটা, তুমি তো বলতে পারো সবাইকে, আমাকেই কেন ঠেলে দিচ্ছ এখানে? আশ্চর্য। তাসফি নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল,
আমি কেন বলতে যাব বলুন তো? জানেন না মেয়ে মানুষের লজ্জা বেশি। তারা কি এসব কথা সারা বাড়িময় গেয়ে বেড়াতে পারে? আজব মানুষ তো আপনি। ছেলেদের কাজ হচ্ছে মেয়েদের লজ্জার ভার খানিকটা কমিয়ে দেওয়া, এইটুকু কাজ পারবেন না আপনি? কদিন পর তাহলে আমার সন্টু সোনাকে সামলাবেন কেমন করে? সন্টু নামটা শুনতেই নিস্তব্ধ বিরক্তির মাত্রা আরও বেড়ে গেল। এই শুনো মেয়ে, আমার ছেলে মেয়েকে এসব ফালতু নামে একদম ডাকবে না, ডিসগাস্টিং। নিস্তব্ধ চিঠি খানা ভাঁজ করে বেরিয়ে গেল রুম ছেড়ে। তাসফিও হাসতে হাসতে নিস্তব্ধ পেছনে পেছনে এলো। আরে শুনুন তো। নিস্তব্ধ পিছু ফিরে রেগে বলল, তুমি কেন নিচে আসছো বুঝলাম না। পা পিছলে পড়লে কি হবে বুঝতে পারছো? কি যে বলেন না, বাবু তো এখনো নিজের আকৃতিই ধারণ করেনি। কিছু হবে, চলুন তো। তাসফি আরও একটু এগিয়ে বলল, তাছাড়া আপনি তো আছেনই আমার খেয়াল রাখতে। কি এইটুকু খেয়াল রাখতে পারবেন না নিজের বউ বাচ্চার? নিস্তব্ধ মুচকি হাসল। পাগলি। এসো। ড্রয়িং রুমে সবাই উপস্থিত। শুক্রবার থাকায় সবাই জম্পেশ আড্ডা বসিয়েছে। বাসন্তী আর মাহিন ও উপস্থিত, সঙ্গে পারুল ও আছে। আবেদা বেগম এখন অনেকটাই সুস্থ। তাসফি এবারে নিজের লজ্জা পাচ্ছে। দাদা, মাহিন সহ বাড়ির পুরুষ মানুষ সহ মুরব্বি সকলেই এখানে উপস্থিত। নিস্তব্ধ ফিসফিস করে বলল, তুমি রেখ আসো বউ চিঠিটা। আমি? পাগল হয়েছেন জানতো। বাসন্তী ওদের দিকে চোখ পড়তেই ভ্রু কুঁচকে বলল, কি ব্যাপার বলতো ভাই? তোরা ওখানে কি গুজুর গুজুর ফুসুর ফুসুর করছিস? নিস্তব্ধ আমতা আমতা করল। বাসন্তী উঠে গিয়ে তাসফিকে নিজের পাশে এনে বসালো। আসলে বাসন্তী প্রেগন্যান্ট, তার খবর দিতেই একদিন আগে এ বাড়িতে এসেছে। মাহিন নিস্তব্ধ রদিকে এগিয়ে গেল। ফিসফিস করে বলল, কি করছিলি ঘরে বসে বলতো? মাহিনের চোখ গেল নিস্তব্ধ হাতের মাঝে মুঠপাকানো কাগজটার দিকে। এই তোর হাতে কি দেখি দেখি। আরে। নিস্তব্ধ মুঠো খুলে মাহিন জোর করে কাগজটা নিয়ে নিল। সামনে মেলে ধরতেই মাহিন বিস্মিত চোখে একবার নিস্তব্ধ পানে চাইল। মাহিনের রিঅ্যাকশন দেখে সবাই জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। তাসফি মুখ কাচুমাচু করে বসে আছে। বাসন্তী আর না পেরে খপ করে নিজেই কাগজটা হাতে নিয়ে পড়তে শুরু করল। পড়া শেষে বাসন্তী ও কারো জবাব দিচ্ছে না দেখে একে একে সকলের হাত পাস করে শেষমেশ নিলয় সাহেবের হাতে গিয়ে পৌঁছাল। নিলয় সাহেব তা খানিকটা জোরেই পড়তে লাগলেন। আগামী কয়েক মাস পরেই এই ওসমান ভিলার পরবর্তী বংশ চলেছে। আপনাদের সবাইকে খবরটা জানানো হলো। সবাই দাদা, দাদু, ফুফা, ফুপি, তাওইমা, মাউইমা হতে চলেছেন। ধন্যবাদ। সকলের চোখ খুশিতে চকচক করে উঠল। আলহামদুলিল্লাহ বলে উঠল সকলে। ফুফু চিৎকার করে ডাকলেন, ওরে রুম্পা, কোথায় আছিস? ফ্রিজ থেকে বের করে মিষ্টি নিয়ে আয়। আগে মিষ্টিমুখ করে তারপর হারামজাদাটাকে ওষ্ঠা দেব। নিস্তব্ধ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কি করতে চাইল আর কি হল? তাসফি মাথা নিচু করে আছে লজ্জায়।
নিলয় সাহেব গিন্নি দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, দেখ অনিমা, ছেলে নাকি তোমার এতটাও অধৈর্যশীল নয়। হুম, কোথায় গেল তোমার সেই ধৈর্যশীল ছেলে? হুমহু বাপ কা বেটা, বুঝলে? অনিমা বেগম চোখ গরম করে চাইলেন, সবসময় বেশি বুঝো তুমি। আল্লাহ চেয়েছেন তাই হয়েছে। হ্যাঁ, এখন তো সেটা বলবেই। মাহিন নিস্তব্ধকে কুনুই দিয়ে গুঁতো দিল। তীর্যক কণ্ঠে বলল, তোকে যেন সেদিন বলেছিল তার বউ পিচ্ছি। এসব বহুত দেরি। কে যেন কয়েক মাস আগে বলেছিল বউকে মানবে না। নিস্তব্ধ রাগী চোখে তাকাল। মাহিন তার তোয়াক্কা না করে বলল, উহুতা তো হবে না বন্ধু, তোমার এই চোখ গরমে আমি আর ভয় পাচ্ছি না, বুঝলে? ছেলে হলে আমার মেয়ের সঙ্গে তোর ছেলের বিয়ে দেব, এই আমি বলে রাখলাম। শ্বশুর মশাইকে কি করে টাইট দেবে আগেই শিখিয়ে পড়িয়ে দেব মেয়েকে, বুঝলি? হা হা হা। নিস্তব্ধ রক্তচক্ষু বদনে চাইল। মাহিন তার চাউনিকে পাত্তাই দিল না। বাসন্তী তাসফিকে জড়িয়ে ধরল শক্ত করে। ও মাই গড, তাসফি, কি শুনছি? দুই ননদ ভাবি কি তবে একসঙ্গে? হুম হুম। তাসফির গাল লজ্জায় লাল হয়ে উঠছে। থামো আপা, আর বলো না প্লিজ। নিলয় সাহেব মিষ্টি মুখে দিতে গেলেই অনিমা বেগম চোখ পাকিয়ে চেয়ে শুধালেন, তোমার না ডায়াবেটিস আছে? উহু, কোনো মিষ্টি চলবে না, বুঝেছ? নিলয় সাহেব করুণ চোখে গিন্নির পানে চাইল। মাহিন এগিয়ে এলো। আহা থাক না মা, একটা খেলে কিচ্ছু হবে না, খান খান বাবা, দুই খুশি এক মিষ্টিতেই আনন্দ মেটান। নিলয় সাহেব হেসে বললেন, এই তো যজ্ঞ জামাইয়ের মতো কথা। দেখেছ অনিমা কেমন শ্বশুরের খেয়াল রাখে? বলেই টপ করে মিষ্টিটা মুখে পুরলেন। অনিমা বেগম চোখ বড় বড় করে চাইলেন। ফিরোজা বেগমকে তাসফির দিকে এগিয়ে যেতে দেখেই ড্রয়িং রুমে উপস্থিত পুরুষেরা গলা খাখারি দিয়ে একে একে কেটে পড়ল। সঙ্গে নিস্তব্ধ ও ভাগল। সেধে সেধে কেই বা লজ্জায় পড়তে চায়। ফিরোজা বেগম তাসফি আর বাসন্তীর দিকে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, যাক, তবে এতদিনে দুইজনে একখান কাজের কাজ ঘটাইয়া ফেলছ। এইবারে বোধহয় খোদা চাইলে মরণের আগে নাতি নাতকুরের পোলা মাইয়াগের দেইখা যাইতে পারব। তাসফিকে বললেন, এখনও এইসব কি জামা কাপড় পরে বসে আছিস বলতো? এইসব থ্রি পিচ টিস আর পরিস না তো। গোল ফোরাক পরবি সব সময়। বাচ্চার বার্নে সুবিধা হইব, বুঝলি? দুজনকেই বলছি। তাসফি আর বাসন্তী মাথা নাড়ল। বাসন্তী বলল, নানি, তুমি না অসুস্থ, রুম থেকে বের হয়েছ কেন বলো তো? চলো রুমে চলো। খুশির খবর শোনার পর আশা ভীষণ খুশি হয়েছে। বান্ধবীকে জড়িয়েছিল কতক্ষণ। নিস্তব্ধ বাকি বন্ধুগণ তাকে তিতাকারি মারতে ছাড়েনি। সুযোগ একদম লুফে নিয়েছে। দেখতে দেখতে কয়েক মাস কেটে গেল। তবে সুফিয়া বেগম তাসফির পেট দেখে বলল, মাসের সঙ্গে পেটটা একটু বেশিই উঁচু উঁচু লাগছে, তাই না রে অনিমা? তাসফি এখন একটু বেশিই অসুস্থ। ঠিকমতো খেতে পারে না। যা খায় বমি হয়ে যায়। হাঁটতেও একটু সমস্যা। বেশিক্ষণ হাঁটলেই পেটে চিনচিন ব্যথা হয়। মাঝে মাঝে মনে হয় বাচ্চাটা সুরসুরি দিচ্ছে তাকে। মায়ের কথা শুনে অনিমা বেগম নিস্তব্ধ, রদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইল। নিস্তব্ধ অবাক স্বরে শুধাল, কি আশ্চর্য, তুমি আমার দিকে কেন তাকাচ্ছ এভাবে মা? তাকানোর কাজ করেছ তাই তাকাচ্ছি। তাসফি, যাও তো মা, রেডি হয়ে এসো। আমরা হসপিটাল যাব। মায়ের চাউনিতে নিস্তব্ধ খানিকটা ভয়ও পাচ্ছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে। তাসফি যেতে চাইল না। আসলে তাসফি চাচ্ছিল না আলট্রা করে এখনই ছেলে বাবু না মেয়ে বাবু তা জেনে যেতে।
সে চাইছিল একবারে বাবু দুনিয়ার আলো দেখার পরেই সব জানবে। কিন্তু অনিমা বেগম তাসফির কথা মানলেন না। জোর করে নিয়ে চললেন হসপিটালে এবং রিপোর্ট দেখে বুঝলেন তার সন্দেহই ঠিক ছিল। রিপোর্ট হাতে শাশুড়ি বৌমা দুজনেই থমথমে মুখে বাড়ি ফিরল। নিস্তব্ধ চিন্তিত ভঙ্গিতে ড্রয়িং রুমে বসেছিল। মা তাকে সাথে নেয়নি। দুজনকে গম্ভীর মুখে আসতে দেখলে তার চিন্তা আরও বেড়ে গেল। রিপোর্টে কি এসেছে মা? নিজেই দেখে নাও বলেই তিনি রিপোর্টটা দেখে চলে গেলেন। নিস্তব্ধ একবার বউয়ের টম ফোলানো মুখের দিকে চেয়ে রিপোর্ট চেক করল। রিপোর্ট দেখে তার মাথায় হাত। একটা নয় দুটো বাচ্চা তার বউয়ের পেটে বেড়ে উঠছে। ও মাই গড! যা, একদম কথা বলবেন না আপনি। এতে আমার দোষটা কথায়? ওষুধ খায়নি কে বলো? নিস্তব্ধ তাসফিকে শক্ত করে জড়িয়ে ধরে বলল। আমার যে কি আনন্দ হচ্ছে তাসফি, তোমায় বলে বোঝাতে পারবো না। একটা নয় দুটো একসঙ্গে ভাবতে পারছো তুমি? একসঙ্গে দুই কাজ শেষ। তাসফিও মুচকি হাসল। অভিমানী কণ্ঠে বলল, আপনি আর কি বুঝবেন, সব কষ্ট তো আমার। আর কষ্ট লাঘব করতে আমি আছি তো। তাসফি তৃপ্তির হাসি হাসল। অনিমা বেগম কঠোর জারি ঘোষণা করলেন, তাসফির নিচে নামা বন্ধ, সঙ্গে কলেজ যাওয়াও। ইন্টার্নি শেষ করতে আরও একটা বছর বেশি লাগুক, কোনো সমস্যা নেই। কিন্তু শরীরের ঝুঁকি তিনি কিছুতেই নিতে দেবেন না। মায়ের সঙ্গে বেবির ও সমস্যা হবে। ডাক্তার পৈপি করে বলে দিয়েছে বেড রেস্টে থাকতে। ও আরেকটা কথা, এর মাঝে আরও একটি ঘটনা ঘটে গিয়েছে। 1 মাস আগেই আশা জানালো সে মা হতে যাচ্ছে। সৃজন শুনে বুঝল না। সবাই কি একসঙ্গে যুদ্ধে নামল নাকি? আশ্চর্য! যুদ্ধের মাঠ সেই শুধু একটু বেশিই আগে পার করে চলে এসেছে। পান্নার পরে ওসমান ভিলার দ্বিতীয় বংশধরের আগমন ঘটল। মাহিন আর বাসন্তীর প্রথম সন্তান নিবির আহসান। জন্মের পরে বাচ্চারা যতটা কান্না করে ছেলেটা মোটেও তেমন করে কাঁদেনি। সামান্য একবার কেঁদেছিল কি কাঁদেনি টাইপ। এর মাস খানে পরের ঘটনা। সেদিন ছিল ঝড় বৃষ্টির রাত। প্রকৃতিতে উত্থাল পাতথাল বাতাস বইছিল। তাসফির হঠাৎ করেই ব্যথা শুরু হল। প্রচণ্ড ব্যথা। নিস্তব্ধ ছিল হসপিটালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে এলো। তার কপাল বেয়ে ঘাম টপটপ করে পড়ছে। দীর্ঘ ঘণ্টা শেষে দুজন নার্স দুটো ফুটফুটে শিশু বাচ্চা কোলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলো। বাচ্চা নর্মালেই হয়েছে। নার্স দুজন এগিয়েও আসতে আসতে হেসে বলল, কনগ্রাচুলেশন স্যার, আপনি এক ছেলে এক মেয়ের বাবা হয়েছেন। র আর আমার ওয়াইফ, সেও সুস্থ আছে। সবাই হাফ ছেড়ে বাঁচল। কতটাই না ভয় পেয়েছিল। মাহিন ছুটে এসে বাচ্চা ছেলেটাকে কোলে নিল। বাচ্চারা সাধারণত জন্মের পর ভীষণ কান্না করে, কিন্তু এই ছেলের মাঝে তেমন কিছুই দেখা গেল না। একদম শান্ত। কেমন ডাগর ডাগর চোখ মেলে চেয়ে আছে। কান্নার লেশমাত্র নেই। তার ছেলে তো তবুও কেঁদেছিল, কিন্তু এত জন্ম থেকেই আজকের পরিবেশের মতন থমথমে। মনে হচ্ছে কেমন আর্দৃষ্টিতে গম্ভীর চোখে চেয়ে আছে বাবার দিকে। মাহিন আতঙ্কিত কণ্ঠে বলল, নার্স, বাচ্চা তো কান্না করছে না। না, থামার চিহ্ন কালো হাট, ডায়মন্ড স্যুট, পর্ণমোচী গাছ। নার্স হেসে বলল, আসলেই বাচ্চাটা কিছুটা ব্যতিক্রমধর্মী। নিস্তব্ধ মেয়েকে কোলে তুলে নিল। তুলতুলে শরীরকে কোলে নিয়েই সে কেঁদে ফেলল। মা, আমি ধরতে পারছি না, এত নরম, যদি গলে যায়। মনে হচ্ছে পড়ে যাবে, দেখ। ছেলে পাগলামি কথা দেখে অনিমা বেগম হাসেন। ছেলেটা শান্ত থাকলেও মেয়েটা একদম তার বিপরীত। গলা ফাটিয়ে কান্না করে যাচ্ছে। বুঝতে পারছে না বাচ্চা একটা মেয়ের গলার আওয়াজ এত উচ্চ হয় কি করে। তার কান্না থামার নামই নিচ্ছে না।
নিস্তব্ধ মুচকি হেসে মেয়ের কপালে আলতো চুমু খেয়ে মেয়ের নাম রাখল। নিহারিকা বিনতে নিস্তব্ধ সঙ্গে যুক্ত করল তা। নিহারিকা বিনতে নিস্তব্ধতা। নামটা বলার সঙ্গে সঙ্গে নিস্তব্ধতা হাসল। যেন নামটা তার ভারী পছন্দ হয়েছে। তার উচ্চ গলার মতো কোনো নাম রাখলে বোধহয় তার গলার স্বরের সঙ্গে কান্নার বেগ আরও বেড়ে যেত। সুজন পাশ থেকে ফিসফিস করে বলল, সে কিরে বন্ধু, মেয়ে তো তোর গলা ফাটিয়ে চিৎকার জুড়ল। আর তুই কিনা নাম রাখলি নিস্তব্ধতা। নিস্তব্ধ শয়তানি হেসে বলল, জি আর দেখে নিস, তোর ছেলের সঙ্গেই মেয়েকে আমি ঝুলাব। দেখা যাবে। তাসফি সুস্থ হলে ভেঙচি কেটে নিজের ছেলের নাম রাখল আদৃত শেখ নিভৃত। আসলেই মায়েদের ছেলের প্রতি একটু বেশিই টান থাকে জন্ম থেকে, আর বাবাদের মেয়ের প্রতি। নিস্তব্ধতা নিজের নামের মতো নিস্তব্ধ থাকল না অবশ্য। বাবার মতো সারাক্ষণ তাকে জ্বালিয়ে মারে। তাসফি একটু কাজ ছাড়া হলেই কান্না করে ভাসিয়ে দেয়। আদৃত নিস্তব্ধতার থেকে 1 মিনিটের বড়, তবুও কি শান্ত। তাসফি রেগে মেয়ের দিকে চেয়ে বলে, দেখ দেখ তোর ভাই কেমন শান্ত হয়ে আছে। আমায় ক্ষমা দে, মা বাপের মতো আমায় আর জ্বালাতন করিস না মা, করিস না। নিস্তব্ধ তখন হাসে, বাবার হাসিতে নিস্তব্ধতা ও তখন খিলখিল করে হেসে ওঠে, যেন সে বাবার পক্ষে। তাসফি বাপ বেটির দিকে রক্তচক্ষু বদনে চেয়ে থাকে। এর 2 মাস পরেই আশার ডেলিভারি হয়। সুজন আর আশার প্রথম সন্তান সাদাফ সমাদ্দার। আশাকে রিলিজ করার পরে ওসমান ভিলার সবাই গিয়েছিল সাদাফকে দেখতে। সাদাফের দিকে এক পলক তাকাতেই নিস্তব্ধতার সে কি কান্না কিছুতেই থামানো গেল না। সাদাফও শুরু করল কান্না। দুজন একে অপরের কোন জন্মের শত্রু কে জানে। শেষে তাসফিরা বাড়ি থেকে না বেরোনো পর্যন্ত ওইটুকু মেয়ের কান্না থামলই না। সুজন নিস্তব্ধ কানে কান ফিসফিস করে বলল, বন্ধু, তোমার মেয়েকে বোধহয় আর আমার ঘরে পাঠানো হলো না। নিস্তব্ধ রহস্যময়ভাবে হাসল। তাসফি ইচ্ছে করছিল মেয়েকে তুলে একটা আছাড় মারে। এইটুকু মেয়ে, অথচ তার কি তেজ। নিস্তব্ধ চোখ পাকিয়ে বলল, খবরদার আমার মেয়েকে যদি তুমি কিছু বলেছ। নিহারিকাকে তাসফি ঠাস করে বাপের কোলে দিয়ে বলল, নিন, তবে সামলান নিজের মেয়েকে। তাসফি অবাক হয়ে দেখে ওমা, মেয়ে তার বাপের কোলে গিয়ে শান্ত হয়েছে বাপের নেওটা। নিস্তব্ধ মেয়েকে কোলে নিয়ে মুচকি হাসে। এর 4 বছরের মাথায় জন্ম নেয় মাহরিসা আহসান, মাহিন এবং বাসন্তীর দ্বিতীয় সন্তান। মেয়েটা ভারী শান্ত। তাসফি সারাক্ষণ মেয়েটাকে কোলে রাখে, আর তার নিস্তব্ধতা সে এখনো কেঁদেই যায়। ওসমান ভিলায় আসলে আদৃত গম্ভীর মুখে ছোট্ট মাহরিসার দিকে ড্যাবড্যাব করে চেয়ে থাকে, আর তাসফি ছেলের গালে চুমু খায়। তা দেখে নিস্তব্ধতা গাল ফুলিয়ে রাখে। মেয়ের অভিমান দেখে তাসফি মুচকি হাসে। বোনের টোম ফোলানো মুখে আদৃত চুমু খায়। নিস্তব্ধতা তখন খিলখিল করে হেসে দেয়। প্রতিবারই তো সে এমন করে। ভাইয়ের থেকে আদর খেতে সে ভান ধরে। ভাইকে যে সে বড্ড ভালোবাসে। সুজনদের বাড়িতে গেলে এখনো সাদাফ আর নিস্তব্ধতা এতটা বড় হওয়ার পরেও দুটোতে মিলে টুকুর টুকুর করে ঝগড়া করে। মেয়েটা তার সাদাফকে বলে সাদা বিলাই, আর সাদাফ নিহারিকাকে সারাক্ষণ নিরিবিলি বলে খেপাতে থাকে। দুজনের দেখা হলে খাওয়া নাওয়া বাদ দিয়ে ঝগড়া করাই তাদের প্রধান পেশা হয়ে দাঁড়ায়। তাসফি আর আশা দুজনেই নিজের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সমান তালে। দেখতে দেখতে আশা আর তাসফি এমবিবিএস পাশ করে বের হল। তাসফি নিস্তব্ধকে শক্ত করে জড়িয়ে ধরিয়ে বলল, ডাক্তার সাহেব, আমি আমার মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেছি, তাই না বলুন? নিস্তব্ধ সায় দিয়ে আদুরে ভঙ্গিতে অর্ধাঙ্গিনীর কপালে চুমু খায়।
বছরের আদৃত আর নিস্তব্ধতা দুজনের কেউই আজ কাঁদছে না। মায়ের গায়ে জড়ানো ডাক্তারি সাদা এপ্রন আর গলায় থাকা স্টেথোস্কোপের দিকে ড্যাবড্যাব করে তাকিয়ে রইল। কি ভেবে আদৃত আর নিস্তব্ধতা দুজনেই দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। স্বামী সন্তানকে বুকে আগলে ধরে তাসফি নীরব অশ্রু ফেলে। চোখকে বারণ করা যে বড্ড দায়। এই তো আজ তার জীবন পরিপূর্ণ। আর কি দরকার জীবনে? যা যা দরকার সবই তো আছে। সেই বোধহয় জীবনে সবচেয়ে সুখী। অতীতের ঝড় ঝাপটা পেরিয়ে আজ সে মুক্ত বাতাসে। তাসফি ফিস করে শুধায়, বাবা কোথায়? তুমি দেখ তোমার আদরের তাসফি আজ কতটা সুখী তোমার বাছা পাত্রের সঙ্গে। মা দেখ তোমার সেই ছোট তাসফি কত বড় হয়ে গিয়েছে। তার দুটো ছানা পোনাও ও রয়েছে। সে তোমার দেখা স্বপ্নকেও পূরণ করেছে। মা, বাবা, দেখে যাও। অশ্রুর ঢল নামতে শুরু করে তার চোখ বেয়ে। নিস্তব্ধ চোখেও পানি, পূর্ণতার পানি। বাবা মায়ের কান্না দেখে আদৃত আজ অনেকগুলো দিন পর কাঁদল। কিন্তু অবাক করা বিষয়ে সবসময় কাঁদতে থাকা নিস্তব্ধতা আজ কাঁদল না। বরং মায়ের বুক থেকে মাথা উঠিয়ে একে একে মা, বাবা, ভাই সকলের চোখের জল মুছিয়ে নিজের আধো আধো স্বরে বলল, তোমরা সবাই কাঁদছ কেন? দেখেই যে আমি আছি না। কেঁদনা কেউ কেমন? তাহলে তো তোমাদের নিহারিকা কষ্ট পায়। কাঁদে না কেমন? নিস্তব্ধ তাসফি অবাক হয়ে চেয়ে রয় মেয়ের পানে। যেন তার এইটুকুনি মেয়ে ইঙ্গিত দিচ্ছে শক্ত গম্ভীর ভঙ্গিতে। কাঁদছ কেন তোমরা? কিসের কষ্ট তোমাদের? তোমাদের নিহারিকা আছে তো। সে সব প্রবলেম সলভ করে দেবে দেখে নিও। 2 বছর পর ওসমান ভিলা আজ মানুষের গুঞ্জনে মুখরিত। বাইরের কোনো মানুষ নয়, ঘরের মানুষ। নিস্তব্ধ পরিবার, মাহিন, সুজন, সৃজন, আয়ানা, আরশি, এমনকি তৃপ্তিও আজ উপস্থিত সেখানে। আজকের তৃপ্তির সঙ্গে 10 বছর আগের তৃপ্তিকে মেলানো বড্ড মুশকিল। তৃপ্তির পরনে কাতান শাড়ি। কোথাও ফাঁকফোকর নেই যেখান দিয়ে তার শরীরের একটি ভাঁজ অন্য পুরুষের চোখে দৃশ্যমান হবে। তার 1 বছরের মেয়ে কোলে। পাশে তার হাজবেন্ড নিখিল। বড্ড শান্ত ছেলে। আসলেই তৃপ্তি জীবনের যে একটুকরো সুখের খোঁজে বিদেশে পাড়ি জমিয়েছিল, তা সে পেয়েছে। আসলে মন থেকে চাইলে এবং সেই অনুযায়ী কর্ম করলে আল্লাহ তাআলা আসলেই আমাদের তা দেন। ড্রয়িং রুমের সকলের মুখে আজ হাসি। আড্ডায় মশগুল সকলে। সৃজন সকলের দিকে তাকিয়ে বলল, স্মাইল প্লিজ। অতঃপর এতগুলো মানুষ সকলে বন্দী হলো এক ফ্রেমে। ফ্রেমে দেখা যাচ্ছে নিস্তব্ধ তাসফির হাতটা শক্ত করে ধরে আছে। মাহিন বাসন্তীর দিকে অপলক চোখে তাকিয়ে আছে। আর আশা আর সুজন একে অপরের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তৃপ্তির কোলে নিজের মেয়ে। আদৃত মাহরিসাকে কি নিয়ে যেন আঙুল উঁচিয়ে ধমকাচ্ছে আর মাহরিসা কাদো কাদো মুখ করে মাথা নিচু করে রেখেছে। সাদাফ আর নিস্তব্ধতা দুজনের চুল ধরে টানছে। আশার কোলে থাকা তার 1 মাসের মেয়ে কাশফির দিকে নিবিড় ভ্রু কুঁচকে তাকিয়ে আছে যেন সে মেয়েটার আগমনে মনে মনে বড্ড বিরক্ত। অনিমা বেগম নিলয় সাহেবের দিকে হাস্যোজ্জ্বল মুখে ঘেঁষে বসা। আর বাকি সবাই স্বাভাবিকভাবেই হেসে তাকিয়ে আছে। হয়তো বহু বছর পর এই ফ্রেমটি নিজের জায়গা করে নিবে ওসমান ভিলার ড্রয়িং রুমের ঠিক মাঝখানে বিশাল আকারে। প্রত্যেকের জীবনের আজ ধূসর মেঘ কেটে তার জায়গায় সকলের মুখে ছড়িয়ে পড়েছে আজ ওই আকাশের ওই 7 রঙা উজ্জ্বল রংধনুর প্রজ্জ্বলিত রশ্মি। সকলের মুখশ্রী আজ রঙিন। সেখানে নেই কোনো আর ধূসরের ছাড়া। সময়টা ঠিক গগনে সূর্যিমামা অস্ত যাবার আগ মুহূর্তে। ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। ওমা সে কি হঠাৎ মেঘে ঢাকা আকাশ ধারণ করল লালাভ বর্ণ। অদূরে রংধনু দেখা যাচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ তাই তো। ওই তো দেখা দিয়েছে 7 রঙে রাঙা উজ্জ্বল রংধনু। ধূসর গগন আজ মেতেছে রঙে।
সে যে সেজেছে লাজে, ভালোবাসার অসীম প্রেমে সেজেই পড়েছে ফাঁদে, কহিব সেই অমর বাণী, আমি ভালোবাসি যে তোমায় হে সুন্দরী রমণী। আকাশের ওই ধূসর মেঘের ন্যায়, না না ঠিক ওই উজ্জ্বল রাঙা রংধনুর ন্যায়। সমাপ্ত।